তো আমাদের হচ্ছে সার্চ কনসোল ব্যবহার করার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সার্চ কনসোলের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। আমাদের যে জিমেইলটা আছে জাস্ট ওই জিমেইলটা দিয়ে ক্লিক করলে আমাদের সার্চ কনসোল ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে সার্চ করে দেই সার্চ কনসোল লিখে। এখানে দেখেন এই যে স্টার্ট নাও চলে আসছে আমার এখানে। এই যে ইয়াটা জিমেইলটা আমার আগের জিমেইলটা চলে আসছে আমার এখানে, এই জিমেইলে ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আপনারা জাস্ট এই যে এখানে স্টার্টে ক্লিক করলেই আপনার একটা অপশন চলে আসবে সার্চ কনসোল ক্রিয়েট করার। ঠিক আছে, এখানে স্টার্টে ক্লিক করলেই আপনার এখানে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার অপশনটা চলে আসবে। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেজন্য সরাসরি আমাকে অ্যাকাউন্টে নিয়ে আসছে। তো এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদেরকে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাদেরকে সার্চ কনসোলে কানেক্ট করাইতে হবে। আমাদের শুধু সার্চ কনসোলটা ক্রিয়েট করলেই হবে না, সেই সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটের ডাটা পাওয়ার জন্য, এই ওয়েবসাইটে আমাদেরকে মানে ডাটা পাওয়ার জন্য সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করাইতে হবে। যেমন এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে laptoplegendbd.com। এই যে ওয়েবসাইটটা আমার কানেক্ট করানো আছে এই ওয়েবসাইটের ডাটা আমাকে এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন, এই ওয়েবসাইটের ডাটা দেখাচ্ছে। এখন আমি যদি আমার ওয়েবসাইটটা এখানে কানেক্ট করাইতে যাই তাহলে কিভাবে কানেক্ট করাইতে পারি, এইখানে আপনার ওয়ে আছে দুইটা। এইখানে জাস্ট আপনি এই যে অ্যাড প্রপার্টিতে চলে যাবেন, যাওয়ার পরে এই দেখেন এইখানে কি লিখছে, এইখানে লিখছে ডোমেইন। মানে আপনি জাস্ট আপনার সাইটের ডোমেইনটা লিখে দিলেই এইখানে হচ্ছে অ্যাড করে দিতে পারবেন। এইখানে আপনাকে আরো একটু কাজ করতে হবে তাহলে। এরপরে আছে ইউআরএল প্রিফিক্স। ইউআরএল প্রিফিক্সটা হচ্ছে আপনার ফুল ইউআরএলটা, ওয়েবসাইটের ফুল ইউআরএলটা একেবারে এইচটিটিপি সহ .com সহ টোটালটা। হ্যাঁ, সাবডোমেইনও অ্যাড হবে, কোনো সমস্যা নাই। সাবডোমেইন দিলে আপনারা যে ইউআরএল প্রিফিক্স এটাতে কাজ করবেন। এখন আমি আমার একটা ডোমেইন এখানে অ্যাড করে দেখাই। তাহলে আমার যে দেখেন এই গুগল সার্চ কনসোলের পূর্ব নাম ছিল ওয়েবমাস্টার টুল। বুঝতে পারছেন, আপনাদেরকে এটা কোশ্চেন করতে পারে বা কোশ্চেনে আসতে পারে যে গুগল সার্চ কনসোলের পূর্ব নাম কি ছিল, আগে নাম ছিল কি। স্যার পেছন থেকে সামনে চলে আসেন। দেখেন এই আমার এই ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে অ্যাড করার জন্য আমাকে আমার ওয়েবসাইটটাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে আমি জাস্ট এই যে আমার যে ইউআরএলটা আছে এইচটিটিপি থেকে শুরু করে marufdigital.xyz পর্যন্ত, এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এখানে চলে আসলাম আমার সার্চ কনসোলে। আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ দিয়ে এখানে ছেড়ে দিলেই দেখবেন যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন এটা কি লেখা আসছে, ওনারশিপ অটো ভেরিফাইড। অটো ভেরিফাইড হওয়ার কারণটা কি, আমার যে ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটটা সেম আমি যেই ব্রাউজারে সার্চ কনসোলের কাজ করতেছি সেম ব্রাউজারে আমার ওয়েবসাইটটাও লগ ইন করা আছে। যার কারণে সার্চ কনসোল ওই জিনিসটা, ওই যে আমার ডাটাটা, আমার যে ওয়েবসাইটটা সে ধরে ফেলছে। যার কারণে সে অটো ভেরিফাই করে ফেলছে। যদি আমার এখানে লগ ইন করা না থাকতো আমার এই ওয়েবসাইটটা, তাহলে আমাকে হচ্ছে একটা কোড বসানো লাগতো। এই কোডটা আমার হচ্ছে নিয়ে এই যে এখানে বসানো লাগতো। দেখেন এর আগে দেখাইছি না আপনার এই যে কি বলে
পিক্সেল কিভাবে সেটআপ করে দেখাইছি না? পিক্সেলের একটা কোড কোথা থেকে এনে কোথায় বসাইতে হয়, ঠিক সেইভাবে এইখানে আপনার একটা কোড বসানো লাগতো। আমার এই যে ওয়েবসাইটটা লগ ইন করা আছে বিদায় আমার এখানে আর কোনো কোড বসানো লাগে নাই, গুগল সেটা অটো ভেরিফাই করে ফেলছে। বোঝা গেছে? এই যে এখানে দেখেন, এই যে হেডার এন্ড ফুটার, এই কোড স্নিপের নিচে এই যে একটা আছে অ্যাড স্নিপড, তারপরে আছে হেডার এন্ড ফুটার। হ্যাঁ, এই যে এই জায়গায় এসে আমার একটা কোড ইনসার্ট করা লাগতো, যেটা আমার এখন করতে হয় নাই। তো এরপরে হচ্ছে এখন দেখেন আমার তো এটা ভেরিফাই হয়ে গেল। এখন আমি এটা ডাটাটা কোথায় থেকে কিভাবে পাবো? আমার দেখেন এখানে শো করা আছে ল্যাপটপ লেজেন্ডের ডাটা। আমি এখন এই যে এইখান থেকে জাস্ট সুইচ করে দিব আমার প্রপার্টিটা। এই যে মারুফ ডিজিটাল ডট এক্সওয়াইজেড আছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার যে ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটের যে ডাটা, সেই ডাটাগুলো এখানে দেখাচ্ছে। আমার হচ্ছে সার্চ ভলিউম কেমন, মান্থলি সার্চ ভলিউম কেমন, তারপর হচ্ছে আমার কোথায় কি ঝামেলা আছে, আমার টোটাল পেজ কতগুলো আছে, কতগুলা পেজ ইন্ডেক্স হয়েছে, তারপরে হচ্ছে আপনার আমার সাইট ম্যাপ দেওয়া আছে কিনা। তো সবই হচ্ছে এইখানে শো করবে, আপনি এখান থেকে সবই দেখতে পারবেন। এইখান থেকে আপনার সমস্ত ডাটা দেখে আপনার যে ঝামেলা আছে, ওয়েবসাইটে যে ঝামেলাগুলো আছে, সেই ঝামেলাগুলো আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে? তো আমার এই ওয়েবসাইটে খুব একটা ডাটা নাই, আমি হচ্ছে যে ওয়েবসাইটে ডাটা আছে আমি ওই ওয়েবসাইটটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমার এই ওয়েবসাইটটাতে মোটামুটি ভালো ডাটা আছে। এখন এই যে আমি যে আসলাম সার্চ কনসোলে, আমার ওয়েবসাইটটা নিয়ে আসলাম, সার্চ কনসোলে শুধু ওয়েবসাইটটা নিয়ে আসা পর্যন্ত কি শেষ? শেষ না, কিন্তু আমার এইখানে হচ্ছে ম্যানুয়ালি আরো বেশ কিছু কাজ আছে, যে কাজগুলা আমাকে ম্যানুয়ালি এখানে করে দিতে হবে। যেমন ধরেন আমি যদি একটা পোস্ট করি ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের পোস্টের একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা এনে আমাকে এই সার্চ কনসোলে সাবমিট করে দিতে হবে, তাহলে ইনস্ট্যান্ট ওই পোস্টটা গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। আর যদি আমি ওটা না করি, যদি আমি ওই লিঙ্কটা এনে এখানে না দেই, তবুও ওই আমার লিঙ্কটা ইন্ডেক্স হবে, তবে সেটা অনেক সময় নেবে, বা ওটা নাও হইতে পারে, কখনো নাও হইতে পারে, ইন্ডেক্স নাও হইতে পারে। আর যদি ইন্ডেক্স না হয় তাহলে তো বোঝেনি কি হবে, ওই পোস্টটা আমার গুগলে কখনোই খুঁজে পাওয়া যাবে না বা র্যাঙ্ক করবে না। তো আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই আমরা যে পেজ বা যে পোস্ট অথবা যে প্রোডাক্ট ক্রিয়েট করব, তার লিঙ্কটার সাথে সাথে এনে এখানে পেস্ট করে দিব। সেটা কোথায় পেস্ট করব? ধরেন আমি আমার একটা ওয়েবসাইটে যাচ্ছি, মানে আমি যে ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটের একটা প্রোডাক্টে যাই। ধরেন আমার এই প্রোডাক্টটা নতুন, আমি নতুন আপলোড করছি আজকেই, এই প্রোডাক্টটা আমি আজকেই আপলোড করছি, এটা আমার হচ্ছে ইন্ডেক্স করাইতে হবে। সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি? এই যে উপরে দেখেন একটা লিঙ্ক আছে, এই যে টোটাল যে লিঙ্কটা আছে এই লিঙ্কটারে কপি করে নিতে হবে। এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি আবার সার্চ কনসোলে চলে যাব। যাওয়ার পরে এই দেখেন ইউআরএল ইন্সপেকশন লেখা আছে, এই ইউআরএল ইন্সপেকশনে চলে যাবে। যাওয়ার পরে এখানে দেখেন আপনার ইউআরএল দেওয়ার একটা জায়গা বের হয়ে আসছে, এখানে জাস্ট ইউআরএলটা পেস্ট করে দিয়ে আপনি এখানে এন্টার দিয়ে দিবেন। এন্টার দিয়ে দেওয়ার পরে এইখানে আপনাকে দেখাবে, দেখেন আমার এই ইউআরএলটা হচ্ছে গুগলে অলরেডি ইন্ডেক্স করা আছে, যার কারণে সবগুলা এখানে গ্রিন মার্ক দিছে। যদি এই জিনিসটা আমার গুগলে না থাকতো, যদি আমার এটা একেবারে নতুন হইতো, আমি নতুন যদি ক্রিয়েট করে থাকতাম, তাহলে এইখানে হচ্ছে লাল দেখাইতো, আর এইগুলা হচ্ছে হলুদ দেখাইতো। ঠিক আছে? বুঝতে পারছি? তো এইখানে সবুজ দেখানোর মানে হচ্ছে আমার এটা ইন্ডেক্স করা আছে। এরপরে ধরেন আমার এটা সবুজ আছে কিন্তু এইগুলা হচ্ছে আমার হলুদ আছে, তাহলে কি হবে? তাহলে এইখানে দেখবেন কিছু থাকবে, এরর থাকবে, যেগুলো আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার এখানে কি কি এরর আছে। তো এই জিনিসগুলো দেখে আপনি এই জিনিসগুলো ভেতরে গিয়ে আপনি যদি হায়ার এক্সপার্ট হন, তাহলে আপনি নিজে এই জিনিসগুলা সমাধান করতে পারবেন। আর যদি আপনি খুব বেশি এক্সপার্ট না হন,
তাহলে আপনাকে হচ্ছে এক্সপার্ট হায়ার করতে হবে এগুলো ঠিক করানোর জন্য। বুঝতে পারছেন? এই যে ডাটাগুলো দেখেন, একটা পোস্টে কত ধরনের ডাটা থাকে, কত বিষয় থাকে দেখছেন? এই সবগুলো বিষয়ই আপনাকে ঠিক রাখতে হবে, তাহলে আপনার এসইওটা 100% ঠিক থাকবে। হ্যাঁ, ল্যাপটপের বিজনেস, ওটা আমার না, আমার এক পরিচিত জন, ওনার ওয়েবসাইট। এরপরে হচ্ছে এইখানে দেখেন, আমরা যাই হচ্ছে সার্চ রেজাল্ট ইনস্পেকশন, তো বুঝলাম নাকি? আচ্ছা, তার আগে একটু ওভারভিউটা একটু দেখাই নাই, ওভারভিউটা একটু দেখেন। ওভারভিউতে এই যে দেখেন, এখানে একটা পারফরমেন্স দেখাচ্ছে। এই পারফরমেন্সটা কি? এইখানে যে পারফরমেন্স দেখাচ্ছে, এই যে একটা সংখ্যা দেখাচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে আমার লাস্ট 3 মান্থের টোটাল কাস্টমার, লাস্ট তিন মাসের টোটাল কাস্টমার বা ভিজিটর। 3 মাসের টোটাল ভিজিটর আছে এতগুলো, 5,424 জন টোটাল। এই কাস্টমার গুলো আমার টোটাল অর্গানিক ভাবে এই কাস্টমার গুলো আমার ওয়েবসাইটে ভিজিট করছে, সরাসরি গুগল থেকে আমার ওয়েবসাইট খুঁজে বের করে আমার ওয়েবসাইটে ক্লিক করছে এতজন। হ্যাঁ, এরপরে নিচে আছে দেখেন এই যে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর এই জিনিসটা হচ্ছে আপনারা এখন বুঝবেন না, এখন বুঝালে বুঝবেন না, তারপরে একটু বলে রাখি। এই যে উপরের যে ইয়াটা মার্কটা, এই উপরের মার্কটা হচ্ছে আপনার নো ইন্ডেক্স। এই যে উপরে দেখেন লেখা আছে, এই যে এই যে বক্সটা নড়তেছে, এই যে বক্সটা যাচ্ছে না, দেখতে পারতেছেন? এই বক্সের মধ্যে দেখেন ওয়েডনেসডে লেখা আছে, ওয়েডনেসডে 29 জানুয়ারি। তারপরে নিচে কি লেখা আছে? নো ইন্ডেক্স। নো ইন্ডেক্স কতগুলো? 2663। আর ইন্ডেক্স হয়েছে কতগুলো? 181। তো এই যে ই কমার্স ওয়েবসাইটে হচ্ছে আপনার নো ইন্ডেক্সটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কারণ ই কমার্স ওয়েবসাইটে অনেক ধরনের পেজ ক্রিয়েট হয়। একটা প্রোডাক্ট আপলোড করতে গেলে আপনার মিনিমাম এখানে 50-60টা পেজ ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক, যে পেজগুলা আমাদের হচ্ছে আমরা নিজেরা দেখতে পাই না, ওইগুলো রোবট দেখে। ওই পেজগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, আমরা যেই পেজগুলো ক্রিয়েট করি আর যে প্রোডাক্টগুলো ক্রিয়েট করি সেগুলো ইন্ডেক্স হইলেই আমাদের চলবে। ঠিক আছে? এরপর হচ্ছে এইখানে অ্যাডভান্স লেভেলের কিছু ডাটা আছে, এইগুলো আপনারা এখন বুঝবেন না। এরপরে আছে হচ্ছে সার্চ পারফরমেন্স। সার্চ পারফরমেন্সে আসার পরে দেখেন এইখানে আমার এই যে টোটাল ক্লিকটা কি বলছিলাম, যে আমার লাস্ট 3 মান্থ, এই যে এখানে দেখেন এই যে ডেট, লাস্ট 3 মান্থে আমার এই যে টোটাল ইমপ্রেশন হচ্ছে এতগুলা, 94,300। এই 94,300 মানে জানেন? এর মানে হচ্ছে এই লাস্ট 3 মাসে গুগলে এই যে কোনো ল্যাপটপের কোনো কিছু সার্চ করে আমার ওয়েবসাইটটাকে মানুষ খুঁজে পাইছে টোটাল 94,300 বার। আর সেইখান থেকে আমার ওয়েবসাইটে ক্লিক করে ঢুকছে 5,420 বার। বুঝতে পারছেন? তো 94,000 বার হচ্ছে আমার ওয়েবসাইটটা খুঁজে পাইছে, মানে মানুষের সামনে গেছে। সামনে যাওয়াটা কি জানেন? সামনে যাওয়াটা হচ্ছে, আমি আপনাকে দেখাই। আমি জাস্ট যদি এখানে লিখে দেই, জাস্ট এই লেখাটা লিখে দিলে দেখেন এই যে সর্বপ্রথম কোন ওয়েবসাইটটা আসছে, ল্যাপটপ লেজেন্ড বিডি, মানে আমার সাইটটা চলে আসছে সর্বপ্রথম। হ্যাঁ, তো এই যে আমার সামনে যা আসলো এইটাই ওই 94,000-এর মধ্যে একবার কাউন্ট হয়ে গেল। বুঝতে পারছেন? এরপরে যে এই যে বিডি স্টলটা আছে এটাও একবার কাউন্ট হয়ে গেছে। এরপর এই যে আমার যে ইয়াটা অ্যাকাউন্টটা আছে এইটাও একবার কাউন্ট হয়ে গেছে। এরপরে কি আছে? এই যে আমি এই যে যত স্ক্রল করতেছি, যত ওয়েবসাইট আসতেছে, প্রত্যেকটা একবার একবার করে কাউন্ট হচ্ছে। বুঝতে পারতেছেন? কিন্তু আমি কিন্তু কোনোটাতে ঢুকতেছি না। নির্দিষ্ট গিয়া যখন আমি হচ্ছে এটাতে ক্লিক করব, যখন আমি এই ওয়েবসাইটে ঢুকে যাব, তখন হচ্ছে আমার এই যে এই জায়গা থেকে কাউন্ট হবে, এই যে 5,400। বুঝতে পারছেন? এই যে যখন আমি ঢুকে গেলাম তখন আমার এই জায়গাতে কাউন্ট হইলো। এটা বুঝতে পারছেন? আর এইখানে দেখেন এভারেজ সিটিআর,
সিটিআরটা কি সেদিন বলছিলাম, ওই যে মজে যে ইয়া করাইলাম, কাজ করাইলাম, সেদিন বলছিলাম সিটিআরটা কি। সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট, ক্লিক থ্রো রেট বলতে কি দেখেন, এই যে আমার যে ওয়েবসাইটটা আমি এই যে এখানে সার্চ করলাম, এই যে গুগলে আমি সার্চ করলাম, সার্চ করার পরে মানুষ এই যে এরকম গুগলে কতবার কত মানুষ সার্চ করলো, সার্চ করার পরে ধরেন 100 জন মানুষ সার্চ করলো আমার ওয়েবসাইটটা, সেখানে 100 জনের মধ্যে ধরেন 5 জনে আমার এই ওয়েবসাইটটা ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকলো। এই যে 100 জনের মধ্যে যে 5 জন ক্লিক করে ঢুকলো, এই 5 জন, এই 5টা হচ্ছে আমার সিটিআর। এই ক্লিক থ্রু রেট যেটা সিটিআর এর পার্সেন্টেজ, এটা হচ্ছে 5% ধরেন। তাহলে এই যদি 100 জন যদি হচ্ছে সার্চ করে, তার মধ্যে 5 জন যদি এই আমার ওয়েবসাইটে ঢোকে, তাহলে আমার সিটিআর হবে কত পার্সেন্ট? 5%। বুঝতেছেন না কথা? তাহলে সিটিআরটা হচ্ছে কিভাবে বের হলো বুঝতে পারছেন? দেখেন এখন এই যে 94.3 কে এটাকে হচ্ছে ভাগ দেন এই 5420 দিয়া, তাহলে দেখবেন যে এই 5.8 এর কাছাকাছি একটা কিছু হবে। এরপরে আছে এভারেজ পজিশন। হ্যাঁ হ্যাঁ তখন আপনি দোকান আগে দেখছিলাম 5420, তখন আপনি ক্লিক করে ঢুকছিলেন হ্যাঁ সেটাকে দেখি সর্বদা না, এটা তো একবার এখানে দেখাচ্ছে কি, এখানে হচ্ছে আমার এই কে দেখাচ্ছে, কিলো দেখাচ্ছে, এখানে তো একেবারে নাম্বার দেখাচ্ছে না। আর ওই আপনার একবার দুইবার সাথে সাথে কাউন্ট হয় না, আপনার এটা ডাটা আপডেট হইতে 24 ঘন্টা করে সময় নয়। আপনার আজকে ধরেন এই যে সারাদিন যে ডাটাগুলা আপডেট ইয়া হবে এখানে অ্যাড হবে, সেগুলা রাতে আপনার নির্দিষ্ট একটা সময় ধরেন রাত 2টা বা 3টার সময় এটা আপডেট হবে। আপনি এখন সারাদিনে এখানে আর কোনো চেঞ্জ দেখবেন না, আপনি আবার চেঞ্জ দেখবেন আগামীকালকে অথবা হচ্ছে রাত 3টা 4টার পরে। বুঝতে পারছেন? এরপরে কি আছে? এরপরে আছে এভারেজ পজিশন। এভারেজ পজিশনটা কি? এভারেজ পজিশনটা হচ্ছে আমার যে এই যে ইয়াটা, আমার যে ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটটা কোন কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করছে এবং আমার ওয়েবসাইটে হচ্ছে কতগুলা পেজ আছে বা কতগুলা ইয়া আছে, পোস্ট আছে, কতগুলা লিংক আছে, মানে আমার ওয়েবসাইটের সাইজটা কত বড়, সোজা কথা আমার ওয়েবসাইটের সাইজটা কত বড়, এবং অন্যান্য যে ল্যাপটপের ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের সাইজগুলো কত বড়। এইদিকে তাকান একটু। তো এই যে ওয়েবসাইটের সাইজ এবং হচ্ছে তাদের এসইও স্কোর কেমন, তাদের হচ্ছে ইয়া কেমন, ভিজিটর কেমন, সবকিছু মিলাইয়া সবার একটা এভারেজ পজিশন দেওয়া থাকে। সবার একটা এভারেজ পজিশন দেওয়া থাকে। এই পজিশনটা হচ্ছে আপনার নির্ভর করে আপনার এই যে এই ক্লিক থ্রু রেট, এটার উপরে। আপনার ক্লিক থ্রু রেট যত বেশি হবে আপনার হচ্ছে এভারেজ পজিশন তত নিচে চলে আসবে, মানে আপনি তত ফার্স্ট পেজে চলে আসতে থাকবেন। যেমন ধরেন আমার হচ্ছে এই আমার টোটাল ইমপ্রেশন হচ্ছে 94,000 আর আমার ক্লিক হচ্ছে 5,000। এইটার উপরে বেস করে আমাকে হচ্ছে এভারেজ সিটিআর দিছে কত? এভারেজ সিটিআর দিছে 5.8। এই তিনটার উপরে বেস করে আমাকে এভারেজ পজিশন দিছে 9.5। এখন আমার এই 9.5টা যদি আমি আর কমাই আনতে চাই, তাহলে আমাকে এখানে কি কি করতে হবে দেখেন। আমাকে এখানে হচ্ছে এই যে প্রথমে আমার এই যে সার্চ ভলিউম বাড়াইতে হবে, অথবা এই সার্চ ভলিউমের সাথে আমার এই যে ক্লিক থ্রু রেটটা বাড়াইতে হবে। আমার সার্চ ভলিউম যদি থাকে 94,000, এখানে আমার ক্লিক থ্রু রেট আছে কত? 5,400। এইটা যদি আমার 10,000 হয়, 10,000 হলে তাহলে কি হবে? তাহলে আমার এই যে এভারেজ সিটিআরটা বেড়ে যাবে না? এভারেজ সিটিআরটা যখনই বেড়ে যাবে তখনই আমার এভারেজ পজিশনটা নিচে চলে আসবে, আমি আরো সামনের দিকে চলে আসতে থাকবো। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? মানে এটা নিচে আসা মানে এটা 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 হচ্ছে আমাদের ক্লাস রুলের মতো। আমরা ক্লাস রুলে আমরা যত নিচের দিকে থাকি তত ভালো না। এটা হচ্ছে তেমন এভারেজ পজিশন। মানে ধরেন আপনি দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন, আপনি আছেন 9 নম্বরে, তাইলে আপনার আগে আরো কয়জন আছে? আরো 8 জন আছে না? তাহলে আমার টার্গেট থাকবে এই 8 জনকে আমি কিভাবে পার করতে পারি, ড্রপ পাইতে পারি।
আমি আছি এখন 9.5 নম্বরে। এখন আমাকে চেষ্টা করতে হবে আমার এই জিনিসগুলো আরো ইমপ্রুভ করে আমার এটাকে কমিয়ে আনা, এই নাম্বারটাকে কমিয়ে আনা। বুঝতে পারছেন? এখন দেখেন আমি আমার যে নতুন ওয়েবসাইটটা অ্যাড করলাম এটাতে একটু দেখাই। এটাতে দেখেন আমার কি অবস্থা। আমার হচ্ছে লাস্ট 3 মান্থে টোটাল ইমপ্রেশন কত আর টোটাল ক্লিক কত, যা এই দুইটার উপরে বেস করে আমাকে হচ্ছে এভারেজ সিটিআর দিছে কত 20%। কিন্তু এইখানে দেখেন এভারেজ পজিশন কত। এখন আপনি বলতে পারেন যে আমার তো এভারেজ সিটিআর বেশি, তাহলে আমাকে পজিশন এত কম দিল কেন? এইখানে এই যে একটু আগে কি বললাম যে আমার এসইওর কাজটা কিন্তু ভালো নাই, এখানে হচ্ছে শুধু এই ডাটাটাই আমার ভালো আছে। ধরেন আনুপাতিক হারে আমার ডাটা ভালো আছে, যে আমার এই যে এভারেজ সিটিআর কিন্তু অনেক বেশি। বুঝতে পারছেন? এভারেজ সিটিআরটা কিন্তু অনেক বেশি, সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে এভারেজ পজিশনটা আরো নিচে আসার কথা ছিল, তাই না? কিন্তু আসে নাই কেন? কারণ আমার এই যে এখানে যে ডাটাটা, এই যে ডাটাগুলা, এই ডাটা গুলা কিন্তু কোনো ডাটাই না, খুবই হ্যাঁ ইমপ্রেশন আর ক্লিকের উপরে। হ্যাঁ এইটা এত বেশি দিলে এই যে দুইটার উপর নির্ভর করে, এই যে আপনি এই যে 10 রে 2 দিয়ে ভাগ দেন তাহলে কত হবে? তাহলে 5 হবে। তাহলে 5টা হচ্ছে 100 কত পার্সেন্ট? 101% না, 5 হলে 120%। আপনার 10 থেকে আপনার সরি আমি আপনাকে বুঝাইতে পারিনি, আবার বলি শোনেন। আপনার এই যে এখানে দেখেন এই যে আমার টোটাল আছে কত, ইমপ্রেশন আছে কত? আমার টোটাল ইমপ্রেশন আছে 10। তাহলে টোটাল ইমপ্রেশনটারে আমি যখন 2 দিয়ে ভাগ করব তাহলে কত হবে? 5 হবে। তাহলে আপনি চিন্তা করেন যে এই যে আমার এই যে ইমপ্রেশনটা যদি 100 থাকতো, তাহলে এই অনুযায়ী আমার এই যেখানে ক্লিকটা কত থাকতো? যেহেতু 10টায় আমার ক্লিক আছে 2টা, 10টায় আমার ক্লিক আছে 2টা, তাহলে 100টাতে আমার ক্লিক থাকতো কয়টা? 20টা। তাহলে এই যে দেখেন 20%, এই হলো সেই 20%। এখন বুঝছেন? আচ্ছা এরপরে হচ্ছে আমাকে এই যে 3টা ডাটা, এই 3টা ডাটার উপরে বেস করে আমাকে হচ্ছে এই যে পজিশনটা দিছে। আমার যদি এইখানে 10 না থেকে যদি 10,000 থাকতো, তাহলে আমার এখানে কত থাকতো? 200 থাকতো। 200 থাকতো না 2000 থাকতো? 2000 থাকতো। যদি আমার এখানে 2000 থাকতো তাহলে আমার এই এভারেজ সিটিআরটা 20%ই থেকে যাইতো। বুঝতে পারছেন? সিটিআর থাকতো 20%ই। তখন আমার এইখানে এভারেজ পজিশনটা কত হইতো জানেন? এভারেজ পজিশনটা তখন আমার মিনিমাম 8 থেকে 9 নেমে আসতো। এইখানে আমার এভারেজ পজিশনটা বাড়তি দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে ডাটা নাই। আমার একেবারে মিনিমাম সর্বনিম্ন একটা ডাটার উপরে বেস করে আমাকে একটা রেজাল্ট দিছে, যার কারণে আমার এভারেজ পজিশনটা অনেক দূরে। বুঝতে পারছেন? এইখানে আপনার ডাটা যত বেশি হবে আর ডাটার হচ্ছে আপনার সিটিআরটা যত বেশি হবে, আপনার এই এভারেজ পজিশনটা তত নেমে আসবে, তত কমে আসবে। আর আপনার এই পজিশনটা যত কমে আসবে আপনার ডোমেইন অথরিটি তত বাড়বে। ডোমেইন অথরিটি কি সেদিন বলছিলাম না? ডিএ, ওই যে মজের মধ্যে যে খুঁজে বের করলেন ডিএ, মনে আছে কিওয়ার্ড রিসার্চ করার সময়? ডোমেইন অথরিটি আপনার যত বাড়বে আপনার ওয়েবসাইট তত বেশি র‍্যাঙ্ক করবে। এটা যদিও গুগলের নিজস্ব কোনো নিয়ম না, তবে এটার উপরে অনেকটাই নির্ভরশীল গুগল। এটা মূলত খুঁজে বের করছে মজ যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে মালিক সে একজন ডিজিটাল মার্কেটার। সে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে খুঁজে বের করছে যে যার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যত বেশি তার হচ্ছে গুগলের র‍্যাঙ্কের সুযোগ তত বেশি। বুঝতে পারছেন? আচ্ছা এইটুকু বুঝলেন? এখন দেখেন আপনি যদি চান, এইখানে দেখেন আমার লাস্ট 3 মান্থের দেখাচ্ছে। এটা হচ্ছে আমার লাস্ট 3 মান্থের এভারেজ একটা পজিশন। এখন আমি দেখি আমার লাস্ট 1 মান্থের এভারেজ পজিশন কত। তাহলে আমাকে এই যে এইখানে চলে যেতে হবে। এই যে দেখেন ডেট দেখাচ্ছে, এইখানে যাওয়ার পরে দেখেন এই যে লাস্ট 28 ডেজ। জাস্ট আমি এটাতে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। না অন্যান্য ওয়েবসাইট না, এটা ধরেন আমার নিজেরই একটা ওয়েবসাইট। এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট।
এখন দেখেন এইখানে আমার যে ডাটাটা লাস্ট 1 মান্থ বা 28 দিনের যে একটা আমার দিছে, ডাটা দিছে, লাস্ট 1 মান্থে আমার 2200 হচ্ছে ক্লিক আছে, 35,000 আপনার আছে, ইমপ্রেশন আছে। এটার উপরে বেস করে আমার দেখেন সিটিআর কত দিছে, 6.5 দিছে। মানে আমার এর আগে যে 3 মাসের যে সিটিআর ছিল সেটা কত ছিল, 5.4 কে 5.4 ছিল, তাই না? 5.42, আর এখন আছে কত, 6.5। তাহলে আমার সিটিআর বেড়ে গেছে না? সিটিআর বেড়ে যাওয়ার কারণে দেখেন আমার এভারেজ পজিশনটা কত হয়েছে, 9.3। আর এর আগে আমার পজিশনটা কত ছিল, 9.5 না 6 ছিল। দেখেন এই যে আবার যাই 3 মান্থে যাই, 9.5 ছিল, হ্যাঁ। কিন্তু আমার যে লাস্ট 1 মান্থের যেটা ডাটা, সেটাতে কি দেখাচ্ছে, 9.3। তার মানে কি আমি আরো ইমপ্রুভ করছি, আমার ওয়েবসাইটটা আরো আগাচ্ছে ধীরে ধীরে। বোঝা গেছে? তো এইভাবে হচ্ছে আপনার এই যে ডাটাগুলা ট্র্যাক করতে পারবেন। এরপরে দেখেন এইখানে তো 28 দিনের ডাটা দেখাচ্ছে। এখন আপনি যদি চান যে এই 28 দিনের মধ্যে স্পেসিফিক আমি নির্দিষ্ট 2-3 দিনের ডাটাটা দেখবো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই যে আপনার মাউসটা এর উপর দিয়ে ঘুরাবেন, আপনার কোন ডেটে কত ডাটা ছিল এই যে দেখেন দেখাচ্ছে, দেখা যাচ্ছে ওয়েডনেসডে 26 ফেব্রুয়ারি কত ছিল, ক্লিক ছিল 87, আর ইমপ্রেশন ছিল কত, 1255। হ্যাঁ, এরপরে এই যে একটু সরাবেন, দেখেন সরানোর পরে কত, 27 ফেব্রুয়ারি, এরপরে কত, 28 ফেব্রুয়ারি। এইভাবে জাস্ট একটু সরাই সরাই আপনি প্রত্যেক দিনের দেখতে পারবেন, ডাটাগুলো আপনি দেখতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এইগুলো এইগুলো আপনার প্রয়োজন হয় অনেক সময়, এইগুলো আমাদের প্রয়োজন হবে। বুঝতে পারছেন? তো এরপরে হচ্ছে ধরেন আমি যদি আমার লাইফ টাইম বা টোটাল যদি আমার ডাটা দেখতে চাই, তাহলে আবার আমি এখানে চলে যাই। দেখেন এখানে আমি আমার লাস্ট 1 ইয়ারের ডাটাটা দেখি, 1 ইয়ারে দেখি কি অবস্থা ছিল। দেখেন আমার 1 ইয়ারে আমার শুরু থেকে, আমার ধরেন এখান থেকে শুরু, দেখেন আমার প্রথমে এইখান থেকে শুরু, একটা ক্লিক ছিল, 10টা ইমপ্রেশন ছিল। তো এইখান থেকে শুরু করার পরে এই যে যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করা শুরু করছে, এরপরে কখনো আমার ওয়েবসাইটটা ডাউন হয় নাই। এই যে মাঝে মধ্যে যে একটু একটু ডাউন দেখেন না, এইগুলো হচ্ছে যখন আমরা ওয়েবসাইটে আমাদের টেকনিক্যাল কাজগুলো করাবো, ডেভেলপারদের যখন টেকনিক্যাল কাজগুলো করাবো, তখন এই কাজগুলো হয়। তখন আমাদের ওয়েবসাইটটা মানে থাকে, অফলাইনে থাকে, বা হচ্ছে ওই ওয়েবসাইটটা কাজ হওয়ার সময়, যখন ওয়েবসাইটটাতে ভিতরে কাজ হয়, তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সাময়িক সময়ের জন্য একটু থাকে, বন্ধ থাকে, যার কারণে এই যে এই ডাউনগুলা চলে আসে। কিন্তু এইগুলা কোনো সমস্যা না, যদি আপনার পেজ যদি পার্মানেন্ট ডাউন হয়ে যায়, তাহলে দেখেন এইখান থেকে যে শুরু হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত শুধু উপরের দিকেই গেছে না ডাটাটা। যদি কখনো আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যায়, তখন দেখবেন যে এখান থেকে উপরে গেছে গেছে, আবার হঠাৎ করে নেমে নিচের দিকে চলে আসছে, এইভাবে নিচের দিকে চলে আসছে। বুঝতে পারছেন? এরকম হয়ে যাবে। কিন্তু আমার ওয়েবসাইটটা কি হয়েছে, ওইরকম কিন্তু হয় নাই। আমার ওয়েবসাইটটা শুধু উপরের দিকেই গেছে। তার মানে কি আমার ওয়েবসাইটটা এখন পর্যন্ত শুধু গ্রো করতেছে, এখন পর্যন্ত কোনো প্রকার হচ্ছে রুলস ব্রেক হয় নাই, গুগলের কোনো রুলস ব্রেক হয় নাই, বা হচ্ছে কোনো ভুল কোনো কাজ করা হয় নাই, যার কারণে আমার ওয়েবসাইটটা শুধু গ্রো করতেছে। এই যে নিচের দিকে যেগুলো আছে, এইগুলা হচ্ছে, হ্যাঁ, এইগুলা হচ্ছে আপনার ডে বাই ডে, বা হচ্ছে এগুলো আপনার সিজনাল কিছু বিষয় থাকে। যেমন হচ্ছে আপনার ধরেন আমার তো ল্যাপটপের বিজনেস, তো এই ল্যাপটপের বিজনেসটা যদি ধরেন এই যে ঈদের সামনে মানুষ হচ্ছে ল্যাপটপ কিনবে, নাকি তারা হচ্ছে নিজেদের শপিং করবে। এখন কিন্তু ল্যাপটপ কেনার মানে প্রয়োজনীয়তা মানুষের কাছে নাই বললেই চলে। এরাই এখন হচ্ছে নিজেদের শপিং নিয়ে ব্যস্ত। এই সময় ল্যাপটপের সেলটা খুবই কম। এই সময় এসে আমাদের সাইটটা ডাউন হতে পারে, কারণ এই সময় মানুষ ল্যাপটপ নিয়ে বেশি কিছু সার্চ করবে না। বুঝতে পারছেন? আবার আরেকটা বিষয় আছে যে আমি যে কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, সেই কিওয়ার্ডটা ট্রেন্ডিং এ আছে কিনা, সেই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করতেছে কিনা। আমি যে কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, সেই কিওয়ার্ড লিখে যদি মানুষ সার্চই না করে, তাহলে তো আমার সাইট আর র‍্যাঙ্ক করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য এমন এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যে কিওয়ার্ড গুলো বর্তমান মার্কেটে হচ্ছে মানে র‍্যাঙ্কে আছে, সেই কিওয়ার্ড গুলো দিয়ে আমাদেরকে আমাদের ওয়েবসাইট করতে হবে, র‍্যাঙ্ক করাইতে হবে। বুঝতে পারছি? তো এই ছিল এইখানে ডাটা। এরপরে দেখেন আমাদের এই যে নিচে একটা আছে, মেনু আছে।
এইখানে আপনি এই যে আমার যে ইয়াটা, এই যে রেজাল্টটা, আমার যে ডাটাটা, এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন কিওয়ার্ড গুলো এইখানে সবচেয়ে বেশি কাজ করতেছে। তো এইখানে দেখেন এই যে কোয়ারিজ, এই যে কোয়ারিজ আমার ক্লিক দেওয়া আছে। এই কোয়ারিজে ক্লিক দেওয়ার পরে আপনার এইখানে দেখবেন আপনার কিওয়ার্ড গুলো দেখাবে। আমি আমার ওয়েবসাইটে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছি সেই কিওয়ার্ড গুলো এইখানে দেখাচ্ছে। আমার হচ্ছে এই যে দেখেন টপ কোয়ারিজ যে আছে অপশনটা, এইখানে প্রথমে আমার কোন কিওয়ার্ডটা আছে দেখেন, ইউজড ল্যাপটপ প্রাইস ইন বিডি। এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমার ওয়েবসাইটে সবচেয়ে বেশি কাজ করতেছে। এইখানে দেখেন এই যে আমার রেজাল্ট দেওয়া আছে। এই কিওয়ার্ডে আমার হচ্ছে ক্লিক কত আসছে 1594 এবং ইমপ্রেশন কত আছে 13,373। তাহলে এই কিওয়ার্ডটা অনেক ভালো একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে আমি কাজ করতেছি। তো এটা অবশ্যই আমার অনেক ভালো একটা কিওয়ার্ড, মানে আমার যতগুলা কিওয়ার্ড আছে। তো এটা আমি বুঝতে পারলাম। এখন ধরেন এইভাবে মানে ইয়া একটার পর একটা দেখলেন, দেখতে 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 হ্যাঁ সবগুলো এই ওয়েবসাইটে আছে, এই সবগুলো কিওয়ার্ড এই ওয়েবসাইটে আছে। এখন ধরেন আপনি দেখতে দেখতে একটা জায়গায় দেখলেন এই যে এই কিওয়ার্ডটা দেখেন, প্রি ওয়ান্ড ল্যাপটপ প্রাইস ইন বিডি। এই কিওয়ার্ডটাতে দেখেন আমার ক্লিক এবং ইমপ্রেশন খুবই কম। তাহলে আমি কি করতে পারি, আমার এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমি কোন পোস্টে ব্যবহার করছি, আমি সেই পোস্টটা এডিট করে আবার এই কিওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারি না? তাইলে এই যে দেখেন আমি যে আমার ওয়েবসাইটে ঢুকে আমি কিন্তু বুঝতেছি না যে আমার কোথায় কি কাজ করা দরকার, কিন্তু আমি এই যে সার্চ কনসোলে এসে দেখতে পারতেছি যে আমার এই কিওয়ার্ডটা ভালো কাজ করতেছে না। তখন আমার তো মাথায় থাকবে যে আমি এই কিওয়ার্ডটা কোন পোস্টে ব্যবহার করছি, সেই পোস্টে গিয়া সেই পোস্টটা এডিট করে আমি নতুন একটা কিওয়ার্ড রিসার্চ করে নতুন ওই কিওয়ার্ডটা আমি আমার ওই পোস্টে দিয়া এই কিওয়ার্ডটা আমি সরাই ফেলাইলাম। না, এইখান থেকে ঢোকার কোনো ওয়ে নাই, এইখান থেকে জাস্ট আপনাকে রেজাল্ট দেখাবে। কাকে ডাকে? আপনাকে ডাকে? যান। তো হচ্ছে এইভাবে এইভাবে কি কাজ করা যাবে? এরপরে দেখেন আছে পেজ। পেজের মধ্যে দেখেন আমাদের হচ্ছে কোন পেজটা সবচেয়ে বেশি র্যাঙ্কে আছে। আমাদের সবচেয়ে বেশি র্যাঙ্কে আছে হচ্ছে আমাদের হোম পেজ, যেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। আমাদের হোম পেজটা সবচেয়ে বেশি র্যাঙ্কে আছে, আর এটা থাকাই স্বাভাবিক। আমাদের যার যত ওয়েবসাইটই থাক, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটাই সবচেয়ে বেশি র্যাঙ্কে থাকবে। তারপরে তারপরে কোন পেজটা র্যাঙ্কে আছে সেটা আপনি দেখবেন। দেখেন এরপরে আছে কি, এটা আবার কোন পেজ আমি কিভাবে বুঝবো বলেন? এদিকে তাকান, এই যে পেজটা, এই পেজটা কোন পেজ, কোন পেজটা সেটা আমি বুঝবো কিভাবে? আমার তো এই যে প্রথমে আছে এই যে দেখেন laptopdesign.bd.com, এটা দেখলে আমি বুঝি যে এটা আমার হোম পেজ, হচ্ছে এটা আমার ল্যান্ডিং পেজ। এরপরে যে পেজটা আছে এই পেজটা আমার কোন পেজ আমি কিভাবে বুঝবো? এইটা বোঝার উপায় হচ্ছে এই যে দেখেন লিঙ্কটা, এইখানে হচ্ছে এই যে .com এর পরে বা আমার ডোমেইনের পরে দেখেন আমার যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টের যে ইয়েটা আছে, লিঙ্কটা আছে HP EliteBook 845G8 Ryzen 7 Pro। তো এই যে আমার একটা ল্যাপটপের নাম, আমার এই ল্যাপটপটা কোন পেজে আছে, আমার সেই পেজটা সবচেয়ে বেশি র্যাঙ্ক করছে আমার এই ইয়ার পরে, আমার এই ল্যান্ডিং পেজের পরেই আমার এই পেজটা সবচেয়ে বেশি র্যাঙ্ক করছে। তাহলে এই পেজটা কোন পেজ সেটা খুঁজে বের করার জন্য আমাদের কি কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনি এই যে লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে এখন আপনি আপনার এই পেজে চলে যেতে পারবেন। অথবা আপনি হচ্ছে এই লিংকটা কপি করে নিয়ে আপনি অন্য একটা ট্যাবে গিয়া এই ইয়াটা পেজটা ওপেন করে নেবেন। তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গ্রো করা পেজ বা সবচেয়ে বেশি র্যাঙ্কে থাকা পেজ। এখন সেই আগের মতো করে আমরা ওই যে নিচে গিয়া বা হচ্ছে শেষের দিকে গিয়া আমাদের কোন পেজটা একেবারে র্যাঙ্ক করতেছে না আমরা সেটা খুঁজে পাবো না। দেখেন আমাদের হচ্ছে এই যে দেখেন লাস্টে যে এই যে পেজটা আছে, আরো পেজ আছে আমাদের শেষে, অত দূরে যাচ্ছি না। ধরেন এটা আমাদের লাস্ট পেজ। এইখানে কি আছে, Lenovo ThinkPad T40s i5 8th জেনারেশন। তো এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটা লিখে মানুষ সার্চই করে না, যার কারণে এই যে এই ইয়াটা মানে মানে এই পেজটা আমার খুবই বাজে অবস্থায় আছে। এখন এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটা তো মানুষ ব্যবহার করতেছে, মানুষ তো খোঁজে, তাহলে কি লিখে খোঁজে?
এই ল্যাপটপের এই যে ইয়াটা আছে, কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা চেঞ্জ করে আমার এই ল্যাপটপের জন্য নতুন একটা, তো এই যে আমার যে ওয়েবসাইটটা, এই যে আমার সরি আমার এই যে পেজটা, এই পেজে আমি যে কিওয়ার্ডটা ব্যবহার করছি Lenovo ThinkPad T40s i5 8th জেনারেশন, এই কিওয়ার্ডটা দিয়ে আমার কাজ করতেছে না, তাহলে আমার কি করতে হবে, এই কিওয়ার্ডটার অল্টারনেটিভ একটা কিওয়ার্ড আমাকে খুঁজে বের করতে হবে, যে কিওয়ার্ডটা খুব ভালো কাজ করতেছে, সেই কিওয়ার্ডটা খুঁজে বের করে আমাকে সেই কিওয়ার্ডটা এখানে ব্যবহার করতে হবে, এই পেজে ব্যবহার করতে হবে, তাহলে আমার এই পেজটাকে আবার হচ্ছে রানিং এ আনা সম্ভব। বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন কে? সবাই বুঝতে পারছেন? এখানে দেখেন, এখানে ক্লিক করলেই আমার এই পেজটা ঢুকে যাবে। এইখানে হচ্ছে এই যে পেজের ডাটা দেখাচ্ছে যে আমার এই পেজটা হচ্ছে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এটা হচ্ছে ইয়ে চলছে, মানে ইয়াতে ছিল আর কি, র্যাঙ্কে ছিল, সেই ডেট দেখাচ্ছে। তারপর দেখেন এই যে আমার পেজটা এই যে ডাবছে, এরপর থেকে আমার এই পেজটার কখনো ওঠে নাই। বুঝতে পারছেন? তো আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর হচ্ছে আমার পেজে যায় নাই, তার মানে আমার লিঙ্কটা কপি করে নিতে হবে। হ্যাঁ, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন, নিয়ে হচ্ছে এখানে নতুন একটা ট্যাব নিয়ে এখানে চলে যাবেন। এই যে আমার পেজটা চলে আসছে, দেখেন। তো এখন এই পেজটা আপনি এডিট করবেন, এই পেজটা এডিট করে বা এই প্রোডাক্টটা এডিট করে আপনি হচ্ছে ওই যে নতুন একটা কিওয়ার্ড রিসার্চ করবেন এই প্রোডাক্টের জন্য, সেই কিওয়ার্ডটা দিয়ে টোটাল এই কন্টেন্টটা অপটিমাইজ করে ফেলবেন। মানে আপনার ওই কিওয়ার্ডটা এখানে যেই যেই জায়গায় ইউজ করা আছে, যেমন এই যে এইখানে দেখেন একটা লেখা আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ইয়া করতে হবে, চেঞ্জ করতে হবে। এইখানে দেখেন আমার এই যে একটা ভুল আছে, এই ভুলের কারণে এটা হচ্ছে ডেবে গেছে। আমার ওই পেজটা কি, আমার ওই পেজটা কি ছিল, আমার এই পেজটা ছিল হচ্ছে আপনার Lenovo ThinkPad T40s। হ্যাঁ, সেই জায়গায় আমার এইখানে এখন এটাতে ক্লিক দেওয়ার পরে চলে আসতেছে কি, চলে আসতেছে কি ডেল, চলে আসতেছে ডেল। এর এর মানে কি, এর মানে হচ্ছে আমার ওই যে লেনোভোর যে ইয়াটা প্রোডাক্টটা, লেনোভোর সেই প্রোডাক্টটা আমার ইয়া করা হয়েছে, ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে যায় আমার এই পেজটাতে এটা রিডাইরেক্ট হয়ে গেছে, যে ওই যে লিঙ্কটা লেনোভোর যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে আমার ডেলের একটা পেজে চলে আসছে, যার কারণে আমার ওই যে লেনোভোর এই যে লেনোভোর যে ইয়াটা এইখান থেকে যে বন্ধ হয়েছে, এইখান থেকে যে বন্ধ হয়েছে আর ওঠে নাই, উঠবে কোথা থেকে, আমার তো এই জিনিসটা ওইখানে নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, নাম চেঞ্জ হয়ে যায় নাই, আমার নতুন একটা প্রোডাক্টের সাথে এই লিঙ্কটা ইয়া হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। এখন ধরেন এই জিনিসটা আমার একবার যদি গুগলে ইন্ডেক্স হয়ে যায়, আপনার ওয়েবসাইট থেকে একটা পেজ বা একটা পোস্ট যদি গুগলে ইন্ডেক্স হয়ে যায়, ওইটার লিঙ্কটা আপনার ওয়েবসাইটে থেকে যাবে, ওইটা আপনি আর রিমুভ করতে পারবেন না। কিন্তু ওই লিঙ্কটা মানুষ যদি গুগলে সার্চ দিয়ে লিঙ্কটা খুঁজে পায়, তো খুঁজে পেয়ে ক্লিক দিলে, ক্লিক দেওয়ার পরে তো সে আপনার ওয়েবসাইটে কোনো কিছু খুঁজে পাবে না, আপনার ওই জিনিসটা তো খুঁজে পাবে না, তখন কি করবে? যার কারণে আমরা হচ্ছে ওই লিঙ্ক থেকে আমরা একটা রিডাইরেক্ট পেজ সেট করে দেই, যে এই লিঙ্কে কেউ ক্লিক করলে যেন ওই পেজটাতে চলে যায়, অন্তত ভিজিটর যেন এখানে এসে না দেখে যে আমার এই সাইটে বা এই পেজে কোনো কিছু নাই। ধরেন আমার এই যে এরকম একটা লিঙ্ক, ধরেন আমার এই একটা লিঙ্ক আছে যেটা হচ্ছে আমার ইয়ে আছে, গুগলে ইন্ডেক্স করা আছে। হ্যাঁ, 404 ওইরকম আসবে, রাইট, আমি ওটাই দেখাতে চাচ্ছি। তো আমার এটা রিডাইরেক্ট করা, তো যার কারণে 404 আসতেছে না, ডাইরেক্ট হোম পেজ চলে আসতেছে। আমার এটা সরাসরি রিডাইরেক্ট করা আছে, এই জন্য হচ্ছে হোম পেজ চলে আসতেছে। অন্য আমার এই সাইটটা দিয়ে দেখাই, তাইলে বুঝবেন। ধরেন এই হচ্ছে আমার একটা সাইট, আমি এখন হচ্ছে আমার একটা ইয়াতে চলে যাই, পেজে চলে যাই, এই একটা পেজ। এখন আমার এইরকম একটা পেজ আছে, ধরেন আমার এইরকম একটা পেজ আছে, যে পেজের
ধরেন এরকম একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা হচ্ছে আমার গুগলে ইন্ডেক্স করা আছে, কিন্তু আমার এই পেজটা ডিলিট করা আছে, এই পেজটা আমার ওয়েবসাইটে নাই। সেই ক্ষেত্রে দেখেন আপনাকে কি করবে, এখানে দেখেন আপনাকে কোথায় নিয়ে আসছে, দিস পেজ ডাজন্ট সিমস টু এক্সিস্ট, মানে এই পেজটি খুঁজে পাওয়া যায়নি। এই যে পেজটা, এই পেজটা যেন আমার সামনে না আসে, আমার ওই লিঙ্কে ক্লিক করলে অন্তত যেন সে অন্য একটা প্রোডাক্টে বা অন্য একটা পেজে চলে যায় সরাসরি, আর সরাসরি যেন সে এই পেজটাতে না চলে আসে। সেই জন্য আমরা ওই যে ডেড লিঙ্কটা বা হচ্ছে যে আমাদের ইয়াটা ব্রোকেন লিঙ্কটা, ওইটাকে আমরা নতুন একটা পোস্ট অথবা নতুন একটা প্রোডাক্টের সাথে রিডাইরেক্ট করাই দেই। বুঝতে পারছেন? যার কারণে এই যে এখন দেখেন এইখানে আমি এইখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করানোর সাথে সাথেই, মানে ভুলভাল একটা লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আমার কোথায় নিয়ে আসতেছে, আমার এই যে নতুন একটা ইয়াতে নিয়ে আসতেছে, প্রোডাক্টে নিয়ে আসতেছে, অথবা সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে আসতেছে, আমার 404 পেজটা দেখাচ্ছে না। বুঝতে পারছেন? তো এই হচ্ছে এটার কাজ। এরপরে কি আছে, কান্ট্রিজ। কান্ট্রিজ বলতে কি, কান্ট্রিজ বলতে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা, আমার এই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি মানে বেশিরভাগ কোন কান্ট্রি থেকে সার্চ হচ্ছে, কোন কান্ট্রি থেকে ভিউ হচ্ছে, সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন আমার সবচেয়ে বেশি ভিজিটর আসতেছে কোন কান্ট্রি থেকে, বাংলাদেশ থেকে। বাংলাদেশের পরে কোন কান্ট্রি, ইউনাইটেড স্টেট। দেখেন ইউনাইটেড স্টেট থেকেও আমার প্রচুর পরিমাণে ভিজিটর আসতেছে, তাই না? এরপরে কি আছে, ইন্ডিয়া। এরপরে কি আছে, ইজিপ্ট। দেখেন তো এই যে এইখান থেকে আপনি কান্ট্রিটাও দেখতে পারবেন। তো এখন এই যে এইখানে যে আপনি এই যে এইটা সুবিধা কি, এই যে কান্ট্রি দেখতে পাচ্ছেন, এটার সুবিধাটা কি? এইটার সুবিধা হচ্ছে আপনাদেরকে অ্যাফিলিয়েটের কথা বলছিলাম না, যে বাংলাদেশ টার্গেট না করে বিদেশ টার্গেট করে আপনারা অ্যাফিলিয়েট সাইট ক্রিয়েট করবেন। যখন আপনারা হচ্ছে আপনার এই যে ইউনাইটেড স্টেট টার্গেট করে অ্যাফিলিয়েট করবেন, তখন আপনি এইখানে এসে আপনার রেজাল্টটা দেখতে পারবেন যে আমি যে টার্গেট করছি আসলে আমার টার্গেটটা কি হচ্ছে কিনা, ঠিক আছে কিনা। তখন এখানে এসে দেখবেন যে যদি আপনার সবচেয়ে বেশি অডিয়েন্স যদি আসে হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট থেকে, তাহলে তো বুঝে গেলেন তাহলে আপনার টার্গেট ঠিক আছে। আর যদি দেখেন যে আপনার ওই অ্যাফিলিয়েট সাইডেও আপনার হচ্ছে বাংলাদেশ থেকে বেশি কাস্টমার আসতেছে বা বেশি অডিয়েন্স আসতেছে, তাহলে আপনার আবার ওই যে ইয়াটা অডিয়েন্স টার্গেটিংটা ঠিক করে কাজ করতে হবে। তো এইখান থেকে আপনি ওই রিপোর্টটা নিতে পারবেন। বুঝতে পারছেন? এরপরে কি আছে, ডিভাইস। ডিভাইস বলতে কি, হ্যাঁ কোন ডিভাইস থেকে কত ভিজিটর আসতেছে। যেমন এই যে আমি ল্যাপটপ থেকে আসি, আপনারা ল্যাপটপ থেকে আসে, অনেকেই আছে তো মোবাইল থেকে দেখে বা ট্যাবলেট থেকে দেখে। তো এখানে দেখেন মোবাইল থেকে কত ভিজিটর আসছে, মোবাইল থেকে আসছে সবচেয়ে বেশি। মোবাইল থেকে সবচেয়ে বেশি আসার কারণ কি জানেন? মোবাইল, আমার যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইট হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, মানে রেসপন্সিভ ডিজাইন, যার কারণে মোবাইল থেকে আমার ভিজিটরটা অনেক বেশি। যদি রেসপন্সিভ ডিজাইন না হইতো, তাহলে মোবাইল দিয়ে যে সার্চ করে, যখন মোবাইল দিয়ে আমার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, তখন গুগল বাই ডিফল্ট আমার ওয়েবসাইটটাকে একটু পিছনে ফেলাই রাখতো। যাদের ওয়েবসাইটটা হচ্ছে আপনার রেসপন্সিভ ডিজাইন, তাদের ওয়েবসাইটটা সামনে নিয়ে যাবে। তাহলে এই যে রেসপন্সিভ ডিজাইনের উপকারিতা বুঝতে পারছেন? এরপরে আছে ডেস্কটপ। এরপরে হচ্ছে এই যে আমাদের ডেস্কটপ, এখন ডেস্কটপে কত আছে দেখেন, ডেস্কটপে আছে 51,000। একদম শেষে আছে কি, ট্যাবলেট। এখন বাংলাদেশে আপনার পরিচিত, ধরেন আপনার যে আত্মীয়, আপনার পরিচিত কয়জনে ট্যাবলেট ইউজ করে? কেউ কি আছে আপনার পরিচিত যে ট্যাবলেট ইউজ করে? বাংলাদেশে খুবই কম মানুষ ট্যাবলেট ইউজ করে। এই জন্য হচ্ছে এখানে ট্যাবলেটের ইয়াটা রিপোর্টটা খুবই কম। বুঝতে পারছেন? তো আমরা ট্যাবলেটের জন্য আমাদের অপটিমাইজ না করলেও চলবে, আমাদের জাস্ট দুইটা ভার্সনে যদি আমরা আমাদের ওয়েবসাইট অপটিমাইজ করতে পারি, তাহলে আমরা র্যাঙ্ক করতে পারবো সহজে। ডেস্কটপ আর কি মোবাইল, এই দুইটা। এরপরে আছে কি, হ্যাঁ রেসপন্সিভ ডিজাইন হইতে হবে মোবাইল। ডেস্কটপেরটা তো নরমাল, ডেস্কটপ মানে নরমাল যে ডিজাইন থাকে ওটাই ডেস্কটপের জন্য। এরপরে আছে কি, এরপরে আছে সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্সটা কি দেখেন, ওকে এদিকে খেয়াল করেন, দেখেন এইখানে দেখেন আমাদের এখানে কি লেখা আছে, সার্চ অ্যাপিয়ারেন্সেস। সার্চ অ্যাপিয়ারেন্সটা কি দেখেন, এই যে রিভিউ স্নিপড, এখানে প্রথম অপশনটা আছে কি রিভিউ স্নিপড।
রিভিউ স্ক্রিপ্টটা কি, আমরা যখন হচ্ছে একটা প্রোডাক্ট ডিজাইন করি বা প্রোডাক্ট আপলোড করি, অথবা ধরেন আমি একটা প্রোডাক্টে সার্চ করি, দেখেন একটা প্রোডাক্ট সার্চ করে দেখাই। এইখানে দেখেন না আসে নাই এখনো আসে। এই দেখেন একটা সাইট আসছে, যদিও এটা ফেসবুক, তারপরে এটা দিয়ে আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, আমি কি লিখছি দেখেন, বেস্ট কেক বাংলাদেশ। হ্যাঁ, এটা লেখার পরে আমার বেশ কিছু ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইট আসার পরে দেখেন এইখানে একটা ওয়েবসাইট আছে যেটা ফেসবুক, ধরেন এটাই আমাদের র্যান্ডম একটা ওয়েবসাইট। সেইখানে আমার একটা রেজাল্ট চলে আসছে, যেখানে হচ্ছে এইখানে দেখেন একটা রিভিউ আছে। রিভিউ দেখা যাচ্ছে, এই যে রিভিউটা, এই রিভিউটা হচ্ছে আমাদের এই যে এখানে যেটা দেখাইলাম, যে এই যে রিভিউ স্নিপ্ট, এই যে রিভিউ স্নিপ্ট আমাদের যে প্রোডাক্টটা, এখন আমি আমাদের প্রোডাক্টে যাই। দেখেন এই যে আমার একটা প্রোডাক্ট, এই ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্টে গেলাম, আসার পরে নিচে চলে আসলাম, এই যে আমার একটা রিভিউ দেখতে পারতেছেন। এই যে রিভিউটা আমি যখন সার্চ করি ওয়েবসাইটে, যখন আমার প্রোডাক্টগুলো সার্চ করি, তখন এই যে এই রিভিউটা শো করে এইভাবে। তখন এই রিভিউটা এই জায়গাতে এইভাবে শো করে। এই রিভিউটা দেখে এইখান থেকে যখন মানুষ হচ্ছে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যায়, সেই রিপোর্টটা হচ্ছে আমাদের এইখানে দেখায়। সেই রিপোর্টটা আমার এইখানে দেখাবে, বুঝতে পারছেন? তো এই রিভিউ দেখে কতজন হচ্ছে এখানে ক্লিক করছে আর কতজন হচ্ছে ভিজিট করছে, সেই রিপোর্টটা এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট স্নিপ, প্রোডাক্ট স্নিপটা হচ্ছে আমরা যে করি, আমরা যে এই যে রিভিউটা করছি, এই রিভিউয়ের যে এই যে টোটাল ইয়াটা, এই দেখেন এই যে এখান থেকে শুরু করে আমাদের যে টাইটেল, এখান থেকে শুরু করে এই যে টোটাল ইয়াটা, এটুক হচ্ছে আমাদের প্রোডাক্ট স্নিপ্ট, বুঝতে পারছেন? তো এই জিনিসটা হচ্ছে আমাদের সার্চ রেজাল্টে দেখায় অনেক সময়। এরপরে কি আছে, এরপরে আছে এমপি অর নন এমপি রিচ রেজাল্ট। হ্যাঁ, এমপি নন এমপি এটা হচ্ছে আমাদের ওই যে কি বলে, র্যাঙ্ক ম্যাথের ভেতরের একটা অপশন। র্যাঙ্ক ম্যাথের ভেতরে একটা অপশন, এই ওইটা অন করে দিলে আপনাকে হচ্ছে এখানে এই রেজাল্টটা দেখাবে। যদি আমাদের এটা অন করা না থাকে তাহলে এখানে দেখাবে না। তো এটা এটা তেমন কোনো কিছু না। আমাদের এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে এম আর্টিকেল বা এমপি নন এমপি রিচ রেজাল্ট, এই জিনিসগুলো হচ্ছে অনেকটা নির্ভর করে আপনার ইয়ার উপরে, আপনার কি বলে, ওই যে রেসপন্সিভ ডিজাইনের কথা বললাম বা মোবাইল ফ্রেন্ডলি ডিজাইনের কথা বললাম, ওইগুলোর মধ্যে যখন আমরা ওই যে করে দেই, আমরা যখন ওই অপশনটা অন করে দেই র্যাঙ্ক ম্যাথে, তখন হচ্ছে ওইখানে নতুন নতুন কিছু লিঙ্ক জেনারেট হয়, যার কারণে আমরা ওই জিনিসগুলো করি না। আমরা হচ্ছে মানে ডিজাইন করে হচ্ছে আমরা এটা কি করি, রেসপন্সিভ ডিজাইন করি, যার কারণে আমরা এই জিনিসগুলো অতটা প্রাধান্য দেই না, বুঝতে পারছেন? তো এই যে এমপি তারপর হচ্ছে আপনার এই যে রিচ রেজাল্ট, এই জিনিসগুলা আমাদের অতটা কাজে লাগবে না। দেখেন এই যে নিচেরটা দেখেন, এমপি আর্টিকেল 0 1, এগুলার কোনো নাই, আমাদের কাছে কোনো ভ্যালু নাই। এগুলো ভ্যালু হবে যখন আপনি একেবারে ফুল প্রফেশনালি এগুলো কাজ করতে পারবেন, তখন হবে। এরপরে আছে কি, ডিসকভার। এরপরে আছে ডিসকভারে এইখানে হচ্ছে একটা জিনিস দেখেন, টোটাল ক্লিক আছে কত, টোটাল ক্লিক আছে 2 আর টোটাল ইমপ্রেশন আছে 7। ডিসকভারটা হচ্ছে সরাসরি আপনার ওয়েবসাইটটা মানে টাইপ করে, আপনার ওয়েবসাইটটা টাইপ করে সরাসরি আপনার ওয়েবসাইটে ঢুকছে কয়জন। দেখেন আমার ওয়েবসাইটটা মানে ল্যাপটপ লেজেন্ড বিডি
.com এইটা লিখে খুব কম মানুষই আমার ওয়েবসাইটে ঢুকছে, বা যদি ঢুকেও থাকে কোনো কারণে আমার এখানে ডাটাটা আসতেছে না, কোনো একটা টেকনিক্যাল এররের কারণে ডাটা আসতেছে না। বুঝতে পারছেন? এরপরে আছে কি দেখেন ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর এই জায়গায় আছে পেজ। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একটু খেয়াল করবেন। দেখেন আমার ওয়েবসাইটে টোটাল পেজ আছে কতগুলা? আমার ওয়েবসাইটে টোটাল পেজ আছে, ধরেন এইখানে কত আছে, 2370, মানে 2.37K টোটাল পেজ আছে। তার মধ্যে ইন্ডেক্স হয়েছে কত, 146। এবং এইখানে আমার আরো বেশি পেজ ছিল, যে পেজগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। যেমন ধরেন এইখানে যদি আমি দেখি, এখানে রিপোর্ট দেখেন এখানে কত পেজ ছিল, এই দেখেন এখানে কত ছিল, 2657 পেজ ছিল, এবং ইন্ডেক্সে ছিল কত, 216। আর এইখান থেকে ধীরে ধীরে কমতে 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 কি হয়েছে, হ্যাঁ এইগুলা কমার কারণ আছে। এইগুলা কমার কারণ হচ্ছে আমি যদি রেগুলার পোস্ট না করি, আমি যদি এই ওয়েবসাইটে রেগুলার পোস্ট না করি, তাহলে হচ্ছে আমার যে ইয়ে আছে বাই ডিফল্ট, আমি একটা তখন যেটা বললাম যে আমি একটা পোস্ট করতে গেলে বাই ডিফল্ট আমার ওই একটা পোস্টের জন্য 50-60টা করে পেজ ক্রিয়েট হয়ে যায়, যেগুলো হচ্ছে গুগল দেখতে পারে বা রোবট দেখতে পারে, আমরা দেখতে পারি না। কিন্তু ওই পেজগুলা যখন আমাদের যে আমি যে পেজটা ইয়া করছি ক্রিয়েট করছি সেটা যখন র্যাঙ্ক করে যায়, তখন হচ্ছে আমাদের এই পেজগুলা বাই ডিফল্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর আমাদের যে আমরা যেই পেজটা ক্রিয়েট করছি সেই পেজটা হচ্ছে র্যাঙ্ক করে যায়, শুধু সেই পেজটা কাউন্টে চলে আসে। বুঝতে পারছেন? এখন আমি ধরেন রেগুলার যদি আমি পোস্ট করতে থাকি তাহলে তো আমার ওই যে নতুন নতুন পেজ ক্রিয়েট হইতেই থাকবে। এই জিনিসগুলা আপনি এই যে যে মানে নট ইন্ডেক্স পেজ যেগুলো আছে, এইগুলা আপনি চাইলে আপনি এক্সপার্ট দিয়ে নিজেও এগুলা রিমুভ করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? তবে এইগুলা আপনার এসইওর কোনো ক্ষতি করবে না, এইগুলা কখনোই আপনার এসইওর ক্ষতি করবে না। এরপরে আছে কি সাইট ম্যাপ। সাইট ম্যাপটা দেখেন, সাইট ম্যাপটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সাইট ম্যাপটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের ওই যে ইয়া শেখাইছিলাম না আপনার, ওই যে অডিটের সময় সাইট ম্যাপ, কয়টা সাইট ম্যাপের কথা শিখেছিলাম, কথা বলছিলাম। একটা সাইট ম্যাপ ছিল আপনার HTML সাইট ম্যাপ, আরেকটা ছিল XML সাইট ম্যাপ। মনে আছে? HTML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ। তো HTML সাইট ম্যাপটা কি বলছিলাম? HTML সাইট কারো মনে নাই, কোনো কিছুই মনে নাই, আপনারা কিছুই চর্চা করেন না, তাহলে লাভ কি? এই যে ভিডিও দেই আপনাদের সাথে, এই যে চিল্লাপাল্লা করি, কোনো লাভ আছে? HTML সাইট ম্যাপটা হচ্ছে হিউম্যানের জন্য ক্রিয়েট করা হয়, মানুষের জন্য ক্রিয়েট করা হয়, বা ভিজিটরদের জন্য ক্রিয়েট করা হয়। HTML সাইট ম্যাপটা হচ্ছে ভিজিটররা দেখতে পারে। কিন্তু যেটা XML সাইট ম্যাপটা কার জন্য ক্রিয়েট করা হয়? XML সাইট ম্যাপটা ক্রিয়েট করা হয় গুগলের বটের জন্য। ঠিক আছে? XML সাইট ম্যাপটা ক্রিয়েট করা হয় গুগলের বটের জন্য। তো XML সাইট ম্যাপটা তো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে কি করব? XML সাইট ম্যাপটা ক্রিয়েট করার পরে আমাকে হচ্ছে এইখানে চলে আসতে হবে। যেমন ধরেন আমার ওয়েবসাইটটাতে একটু যাই, ধরেন আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি, আসার পর র্যাঙ্ক ম্যাথে আসলাম। র্যাঙ্ক ম্যাথে আসার পরে দেখেন আমার এখানে সাইট ম্যাপ আছে কোথায়, এই এই হচ্ছে আমার সাইট ম্যাপ। হ্যাঁ, তা আমি এইখানে চলে গেলাম, সেটিং এ চলে গেলাম। সেটিং এ যাওয়ার পরে দেখেন এইখানে আমার সাইট ম্যাপটা শো করবে। এই যে দেখেন, এই যে উপরে দেখা যাচ্ছে একটা লিংক, আমার ওয়েবসাইটের সাইট ম্যাপের লিংকটা দেখেন কেমন। সেদিন শিখাইছিলাম কি আপনাদেরকে, শিখাইছিলাম যে .com এর পরে স্ল্যাশ দিয়া তারপর হচ্ছে আপনার ইনডেক্স ইন sitemap.xml থাকবে। হ্যাঁ, কিন্তু আমার এখানে কি আছে দেখেন, নিউজ সাইট ম্যাপ লেখা আছে, নিউজ ড্যাশ দিয়ে সাইট ম্যাপ লেখা আছে। এটা আমার একটা নতুন সাইট ম্যাপ।
বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার নিউজ সাইট ম্যাপ। নিউজ সাইট ম্যাপ বলতে কি, আমার ওয়েবসাইটটা যদি নিউজ রিলেটেড হয় তাহলে হচ্ছে এই সাইট ম্যাপটা আমার জন্য কাজ করবে। অথবা হচ্ছে আমরা যখন সার্চ করি, দেখেন আমরা যখন একটা কিছু সার্চ করি, ধরেন এখানে আমরা একটা জিনিস সার্চ করে দিছি, সার্চ করে দেওয়ার পরে আমরা কোথায় আছি এখন? আমরা এখন আছি ওয়ালে, এই যে সার্চের ইয়াতে মেনুতে আমরা আছি ওয়ালে। এরপরে দেখেন এইখান থেকে ইমেজ আছে, শর্ট ভিডিও আছে, তারপর ফোরাম আছে, ভিডিও আছে, নিউজ আছে। এই যে নিউজটা এইখানে ক্লিক করে দিলাম, আমি এইখানে যদি আমার ওয়েবসাইটটাকে শো করাতে চাই তাহলে হচ্ছে আমার ওই যে নিউজ সাইট ম্যাপটা সেটা আমাকে এখানে প্রোভাইড করে দিতে হবে। বুঝতে পারছেন? তো ধরেন এটা আমার নিউজ সাইট ম্যাপ না, এটা আমার জাস্ট নর্মাল সাইট ম্যাপটা। ধরেন আমার এই নিউজটা নাই, এইটুক নাই, তাহলে এইটুক আমার techlinter.com/sitemap.xml, এই যে sitemap.xml লেখাটুকু, এইটুকু লেখা নিয়ে হচ্ছে আমাকে ইয়া করতে হবে। এখন আমার এই লেখাটাতে ঢুকে যাইতে হবে। এই লেখাটাতে ঢোকার পরে আমাকে আরো বেশ কয়েকটা সাইট ম্যাপ দিয়ে দিবে। আচ্ছা আমি হচ্ছে ওই সাইট ম্যাপটাতে চলে যাই, মেইন সাইট ম্যাপটাতে চলে যাই, দেখি। এই হচ্ছে আমাদের সাইট ম্যাপ। হ্যাঁ, আমরা এটাতে একটু চলে যাই। এইখানে দেখেন এই যে আমার সাইট ম্যাপ, এটা হচ্ছে আমার অরিজিনাল সাইট ম্যাপ। আমার সাইটের যে সাইট ম্যাপটা এটা হচ্ছে অরিজিনাল সাইট ম্যাপ। তো এইখানে আমার টোটাল একটা লিঙ্ক দেখাচ্ছে। এই যে টোটাল লিঙ্কটা দেখাচ্ছে, এই টোটাল লিঙ্কটা আমার লাগবে না, আমার জাস্ট এই যে এইটুক লাগবে। এইটুক, এই যে এই লেখাটুকু আমার লাগবে। ধরেন এইটুকু আমি কপি করে নিলাম, নেওয়ার পরে এখন আমি হচ্ছে আমার এই যে সাইট ম্যাপে চলে যাই। এইখানে দেখেন আমার এই যে টোটাল ওয়েবসাইটের ইয়াটা দেওয়া আছে না, ডোমেইনটা দেওয়া আছে না। শেষে কি আছে? আমার শেষে আছে শুধু আমার যে স্ল্যাশের পরে যতটুকু আমি এই যে কপি করে নিয়ে আসলাম, এই সাইট ম্যাপ index.xml, এইটুক দিয়া আমি যদি এখানে সাবমিট করে দেই তাহলে আমার যে সাইট ম্যাপটা এটা হচ্ছে গুগলের কাছে রেকর্ড হয়ে যাবে। তো আমরা সরাসরি এই সাইট ম্যাপটা দিব না। এই সাইট ম্যাপটা না দিয়ে ধরেন আমার এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমার আরো কয়েকটা সাইট ম্যাপ চলে আসবে। এইখানে দেখেন আমার কি কি সাইট ম্যাপ আছে। এই যে সাইট ম্যাপগুলা, এই জিনিসগুলো আমরা হচ্ছে কপি করে নিয়ে এনে আমরা ইয়া করব। ধরেন একটু কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে চলে গেলাম, গিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলা ইয়া চলে আসছে, লেখা চলে আসছে। টোটাল লেখাটা এইটুকু কেটে দিব আমরা। কেটে দেওয়ার পরে দেখেন এখন এই যে একটা ইয়া আছে, পোস্ট সাইট ম্যাপ এক্সএমএল, ঠিক আছে? তো এইটা দিয়ে যদি আমি এখন সাবমিট করে দেই, যদি আমার এটা এই ওয়েবসাইটের না, এটা নেবে না। আর যদি এই আমার এই ওয়েবসাইটে যদি এরকম সাইট ম্যাপ থাকে তাহলে নিয়ে নিবে। তো এইভাবে হচ্ছে আমার সাইট ম্যাপ এখানে সাবমিট করে দিতে হবে। বুঝতে পারছেন? এরপরে কি আছে? রিমুভাল। এই রিমুভালটা কি? রিমুভালটা হচ্ছে ধরেন আপনার কত বাজে? 10:30। আচ্ছা সময় আছে। এই রিমুভালটা হচ্ছে আপনি ধরেন আপনার এমন একটা প্রোডাক্ট বা এমন একটা পেজ আপনি হচ্ছে গুগলে ইন্ডেক্স করাই ফেলছেন, যেই পেজটা হচ্ছে আপনি আগামী 1 মাস বা 2 মাসের জন্য আপনি বন্ধ রাখতে চাচ্ছেন, যে আমার পেজটা গুগলে র্যাঙ্ক করে গেছে, প্রচুর ভিজিটর আসতেছে, প্রচুর অর্ডার আসতেছে, কিন্তু ওই প্রোডাক্টটা আমি আগামী 1 মাসে আর নতুন কোনো অর্ডার পাবো না, মানে লট পাবো না, আমার আমার কাছে নতুন কোনো প্রোডাক্ট আসবে না। সেই ক্ষেত্রে কি করবেন? আপনার কাস্টমাররা তো আপনাকে হচ্ছে অর্ডার দিয়ে দিয়ে ফোন দিয়ে দিয়ে বিরক্ত করে ফেলবে। সেই ক্ষেত্রে কি করবেন? তখন ধরেন আপনার যে এই যে ধরেন একটা প্রোডাক্ট আছে, ধরেন এই প্রোডাক্টটা আপনি এইখানে এসে ইয়া করে দিবেন। এইখানে এই যে নিউ রিমুভ রিকোয়েস্টটা দিবেন, যাবেন, যাওয়ার পরে এইখানে যে এন্টার ইউআরএল, এটা দেওয়ার পরে এখানে দেখেন কি লেখা আছে, রিমুভ দিস ইউআরএল অনলি। তারপরে নিচে কি লেখা আছে, রিমুভ অল ইউআরএলস উইথ দিস প্রিফিক্স। আমরা এই জিনিসটা দিব না। এটা দিলে কি হবে, আমাদের যে এই ইউআরএলটা আছে, এই ইউআরএল এর সাথে আমাদের আরো যে ইউআরএল গুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। মানে আমাদের যে ইয়াটা আছে, এসইওটা আছে, এসইওটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা এটা করব না, আমরা জাস্ট এটা করব, রিমুভ দিস ইউআরএল অনলি। মানে আমরা জাস্ট এই ইউআরএলটা রিমুভ করব ওয়েবসাইট থেকে। সেই ক্ষেত্রে এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করলেই ও একটা রিকোয়েস্ট নিয়ে নেবে।
নেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি কত দিনের জন্য রিমুভ করতেছেন। যেমন ধরেন আমি এখানে যাচ্ছি, এইখানে সাবমিটে দিলেই আপনার এটা ইয়াতে চলে যাবে, ব্লকে চলে যাবে। আমি সাবমিটে দিচ্ছি না যেহেতু আমি এটা চাচ্ছি না। হ্যাঁ, এখানে ভেতরে গেলেই আপনি ওটা দেখতে পারবেন। পরে আবার ওই যে আপনি যে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবেন যে 1 মাসের জন্য আপনি রিমুভ করে দিলেন, তাহলে ওই 1 মাস পরে আপনার ওটা আবার অটো ইয়া হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনি আপনার ইউআরএল এইখান থেকে সীমিত সময়ের জন্য রিমুভ করতে পারবেন, কিন্তু একেবারে ডিলিট করতে পারবেন না। ডিলিট করলে আপনার এসইও নষ্ট হয়ে যাবে। ডিলিট করলেই আপনার এসইও তে ইয়া করবে, হিট করবে। এরপরে আছে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সের এখানে কি আছে? কোর ওয়েব ভাইটাল। কোর ওয়েব ভাইটালটা হচ্ছে আপনার গুগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইখানে যদি আপনি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটে বিজনেস করতে পারবেন ঠিকই, কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না আপনার ওয়েবসাইটে। আমরা যদি একটা ব্লগ ওয়েবসাইট করি, ব্লগ ওয়েবসাইটে তো আমরা তেমন কিছু বেচাকিনি করব না, আমাদের মূল টার্গেট থাকবে একটা অ্যাডসেন্স নেওয়া। অ্যাডসেন্স নিয়ে সেখানে হচ্ছে গুগল থেকে, গুগলের অ্যাড থেকে আমাদের ইনকাম করা। তো এইখানে যদি আমাদের কোনো ইয়া থাকে, ঝামেলা থাকে, তাহলে কিন্তু আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। সেই রিপোর্টটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখেন এইখানে হচ্ছে এই যে ইয়াটা, এখানে কি আছে? মোবাইল ইয়াটা আছে, মোবাইল ভার্সনটা আছে। মোবাইল ভার্সনে আমার এটা ইয়ে আছে, হলুদ অবস্থায় আছে। হলুদ অবস্থায় থাকলেও সমস্যা নাই, তবে গ্রিন অবস্থায় থাকলে সবচেয়ে ভালো। যেমন এই যে ডেস্কটপ ভার্সনটা গ্রিন অবস্থায় আছে, কিন্তু রেড অবস্থাতে কোনো কিছুই থাকা যাবে না। এই যে রেডটা, এই রেড অবস্থাতে কোনো কিছুই আসা যাবে না। এটা আসলেই বুঝবেন যে আপনার কোর ওয়েব ভাইটালে হিট করছে, তখন আপনার এই ওয়েবসাইটটা আপনার ডাউন করে দিবে এবং কখনো আপনি ইয়া পাবেন না, অ্যাডসেন্স পাবেন না। এইটা হচ্ছে আপনার এই যে ওপেন রিপোর্ট, এখানে গেলেই আপনি খুঁজে পাবেন। এই যে এখানে দেখেন আমার জিরো পোর আছে। কি পোর বলতে কি? পোর মানে কি বলেন? পোর মানে কি এক্সাক্ট বাংলাটা কি? পোর দরিদ্র, রাইট। পোর মানে হচ্ছে দরিদ্র। দরিদ্র মানে কি বোঝায়? দরিদ্র মানে খুবই নিম্নমানের অবস্থায় আছে। তো সেই অবস্থায় কি আমার কোনো পেজ আছে? তারপরে কি আছে? নিড টু ইমপ্রুভ, সেই অবস্থায় কোনো পেজ আছে? তারপরে আছে কি? গুড। গুড কন্ডিশনে কতগুলো আছে? মানে টোটাল নাই, আমার গুড কন্ডিশনে আছে। তার মানে কি আমার আপাতত কোনো কিছু করার প্রয়োজন নাই। কোথায় লাল দেখাইছে? নিচে তো দেখাইছে, ওই নিচে তো আমার বারটা নাই, নিচে তো জিরো, লালে তো জিরো। বুঝেন নাই? এই যে সবুজটা যে গেছে, এই যে সবুজটা গেছে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে সবুজটা যে গেছে, এখানে প্রত্যেকটা এই যে যে ঘরটা আছে, বক্সটা, এই যে এই মাউসের সাথে বক্সটা নড়তেছে, এখানে কি দেখাচ্ছে? উপরে উপরে যে আপনার এই যে তিনটা অপশন দেখাচ্ছে, একটা আছে কি? পুর ইউআরএল জিরো, তারপরে ইউআরএল নিড ইমপ্রুভমেন্ট, এইখানে কত আছে? জিরো। তারপরে গুড কন্ডিশনে আছে কতটা? 66টা। কিন্তু এই যে যখন এইখানে যাবেন, এইখানে দেখবেন আপনাকে আপনাকে ইমপ্রুভ করতে বলবে। আমার এগুলা হচ্ছে মানে খুব বাজে অবস্থায় নাই, কিন্তু আপনি চাইলে এগুলা ইমপ্রুভ করতে পারেন। এগুলা ইমপ্রুভ করার জায়গা আছে। তো এই ইমপ্রুভ গুলো করলে আপনার এসইওটা আরো ভালো হবে। যদি এসইও না করেন তাহলে আপনার সমস্যা নাই, চলবে, কিন্তু এসইও করলে আরো ভালো। কিন্তু যখন হচ্ছে আপনার এই যে লালে দেখাবে, দেখেন আমার এই যে উপরে পুর লাল, ওইখানে কত দেখাইছে? জিরো। তার মানে কি আমার সাইডে কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন? এটাই। যদি সংখ্যা থাকতো তাহলে এই যে ওপেন রিপোর্টে গিয়ে পাইতেন কোথায় কোথায় কি সমস্যা আছে, সেগুলো দেখে দেখে আপনি ঠিক করতেন। এরপর আছে এইচটিটিপিএস। এইচটিটিপিএস কি শিখাইছিলাম? হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে যে এসটা কি? হ্যাঁ, সিকিউরিটি। এখন দেখেন এইচটিটিপিএস এ ক্লিক করছি, এখানে কি আমার রিপোর্ট আসছে? কি নন এইচটিটিপিএস ইউআরএল কতগুলা? জিরো। আর এইচটিটিপিএস ইউআরএল কতগুলা? মানে আমার সম্পূর্ণ আমার প্রত্যেকটা ইউআরএল এই এইচটিটিপি এর সাথে এস আছে, মানে আমার প্রত্যেকটা পেজই সেভ। ঠিক আছে? এই যে এখানে দেখেন প্রোডাক্ট স্নিপড দেখেন, এখানে ইনভ্যালিড আছে কতগুলা?
আমার একটা সময় এখানে ইনভ্যালিড ছিল, যেগুলা পরবর্তীতে ঠিক করা হয়েছে, এগুলা হ্যাঁ ইমপ্রুভ করা হয়েছে। এখন আমার ইনভ্যালিড কতগুলো আছে? ইনভ্যালিড আছে 0, আর ভ্যালিড আছে কয়টা? 43টা। মানে আমার টোটালটাই হচ্ছে ভ্যালিড আছে, যে কয়টা স্নিপ করা আছে টোটালটাই আমার ভ্যালিড আছে, ইনভ্যালিড একটাও নাই, ঠিক আছে। এরপর আছে মার্চেন্ট লিস্টিং। মার্চেন্ট লিস্টিংটা কি জানেন? গুগল মাই বিজনেস প্রোফাইল আছে না, জিএমবি, গুগল মাই বিজনেস প্রোফাইল। আচ্ছা, যদি বুঝতে না পারেন দেখেন আমি দেখাচ্ছি। দেখেন এই যে ল্যাপটপ লেজার লিখে সার্চ দিলাম, এই যে এই পাশে গুগলের একটা দেখেন প্রোফাইল চলে আসছে, এই যে প্রোফাইল চলে আসছে না, এটা হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল। বুঝতে পারছেন? এটা হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল। এটা হচ্ছে একজন ব্যক্তির জন্য থাকে, যেমন ধরেন আমি একটা সুন্দর একটা জিনিস সার্চ দেখি, হাসবেন না হ্যাঁ। দেখেন এই যে এই লোকটা, এই লোকটার নাম লিখে সার্চ দিছি, এইখানে দেখেন ওনার যে এই যে একটা প্রোফাইল আসছে, ওনার দেখেন এখানে কি কি আসছে, ইউটিউব চ্যানেল আসছে, স্পটিফাই আসছে, মানে উনি তো একজন সিঙ্গার। তা উনি উনি তো একজন সিঙ্গার, সে ওনার যে ইউটিউব চ্যানেল আছে এবং ওনার স্পটিফাইতে গানের একটা চ্যানেল আছে, সেইগুলো এখানে শো করতেছে। এরপরে এই যে প্রোফাইলে কি কি আছে সবকিছু এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এগুলা হচ্ছে মূলত জিএমবি। আর জিএমপিটা যখন হচ্ছে আপনার একেবারে ইয়াতে প্রফেশনাল ওয়েতে হয়ে যাবে, যখন গুগলের কাছে এটা একেবারে প্রফেশনাল ভাবে ইয়া হবে, প্রেজেন্ট হবে, তখন আপনাকে এই যে এইভাবে দেখাবে। কে জানি সেদিন প্রশ্ন করছিলেন যে ওনার নাম লিখে সার্চ দিলে তার সব কিছু এখানে ইয়া চলে আসে। দেখেন ওনার উইকিপিডিয়াতেও পেজ আছে, সবকিছুই আছে হ্যাঁ। তো উনি তো একজন সেলিব্রিটি, এই জন্য ওনার এইভাবে আসছে। এখন আমি ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তির নাম লিখে সার্চ দেই, এই যে একজন ব্যক্তির নাম লিখে সার্চ দিলাম, দেখেন ওনার এই যে একটা প্রোফাইল চলে আসছে না, এই যে ওনার একটা প্রোফাইল চলে আসছে, এটাও হচ্ছে জিএমবি। এখন ওনার এখানে দেখেন ওই যে হিরো আলমেরটা যেভাবে আসছে, ওনারটা কি সেভাবে আসছে? কিন্তু দুইজনেই কিন্তু ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তাই না? কোনো বিজনেস নেম না, কিন্তু ব্যক্তির নাম। তো যখন হচ্ছে একজন সেলিব্রিটি, যখন হচ্ছে সে সবার গ্রহণযোগ্যতা পাবে, তখন তার প্রোফাইলটা একটু সেলিব্রিটি টাইপের হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের র্যান্ডম পাবলিকের জন্য। বুঝতে পারছেন? আপনারা যদি এখন গুগল মাই বিজনেস প্রোফাইল খোলেন, তাহলে আপনাদের প্রোফাইলটা এইরকম দেখাবে, এইভাবেই দেখাবে। এটা হচ্ছে যদি খুলতে চান দেখাবনি, হ্যাঁ দেখাই দিবনি। এরপরে কি আছে? ও আচ্ছা, এটা বলতে গিয়া ওইখানে গেছি না, মার্চেন্ট লিস্টিং। মার্চেন্ট লিস্টিংটা হচ্ছে এই যে ধরেন এই যে আমাদের যে গুগল প্রোফাইলটা, তোমাদের যে আমাদের দেখা যাচ্ছে জিএমপি, তাহলে এটা তোমাদের ফোকাস করছে। হ্যাঁ অবশ্যই, ওনারা তো ডিজিটাল মার্কেটার, ওনারা নিজেরাই প্রোফাইলগুলো ক্রিয়েট করছে। এই যে নিচে হিরো আলম কি কাজ করছে, হিরো আলম তো নিজে একটা সেলিব্রিটি, তার টিম আছে, টোটাল টিম আছে অনলাইনে কাজ করানোর জন্য, তার পপুলারিটি বাড়ানোর জন্য তার মানে টোটাল একটা ডেডিকেটেড টিম আছে। বুঝতে পারছেন? তার ওয়েবসাইট আছে, তার হচ্ছে ইয়ে আছে, উইকিপিডিয়াতে পর্যন্ত তার ইয়ে আছে, অ্যাবাউট আছে। আপনি সার্চ দিলে আপনার সম্পর্কে উইকিপিডিয়াতে কিছু পাওয়া যাবে, কিন্তু তার সম্পর্কে উইকিপিডিয়াতে লেখা আছে। বুঝতে পারছেন? শুধু উইকিপিডিয়াতে না, ওনার বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে ওনার ইয়ে আছে, জনপ্রিয়তা আছে। তো এই যে মার্চেন্ট লিস্টিংটা, ধরেন আমার যে এই যে ইয়াটা গুগল মাই বিজনেস প্রোফাইল, এই গুগল মাই বিজনেস প্রোফাইলের সাথে মার্চেন্ট লিস্টিংটা কানেক্টেড। বুঝতে পারছেন? তো এইখানে দেখাচ্ছে না সেটা। আচ্ছা, আমি অন্য একটা জিনিস সার্চ দিই।
এই যে এই যে দেখেন একটা ইয়া চলে আসছে, এই যে একটা প্রোফাইল, এইখানে দেখেন এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট লেখা আছে। প্রোডাক্টের এখানে দেখেন এই যে নিচে একটা প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্টের এখানে নিচে প্রাইসও দেওয়া আছে। এখন এই প্রোডাক্টটা আমি একটু ওপেন করি, দেখেন এই প্রোডাক্ট ওপেন হয়েছে। এই যে একটা প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের পাশে এই যে ডেসক্রিপশন আছে, এরপরে কি আছে ভিজিট সাইট। আমি যদি এখানে ক্লিক করি আমার নির্দিষ্ট একটা সাইটে নিয়ে যাবে, যেই সাইট থেকে এই প্রোডাক্টটা ক্রয় করা যাবে। এই যে জিনিসটা, এই যে প্রোডাক্টটা, এটা হচ্ছে আপনার এই যে গুগল মার্চেন্ট লিস্টিং এর কাজ। এই যে আমার এখানে যে টোটাল 43টা ভ্যালিড প্রোডাক্ট আছে মার্চেন্ট লিস্টিং এ, এই 43টা আমার হচ্ছে ওইরকম যদি গুগলে র্যাঙ্ক করে, এগুলো যদি গুগলে র্যাঙ্ক করে, যদি কখনো গুগলে খুঁজে পাওয়া যায়, তখন এই জিনিসগুলো ওইভাবে দেখাবে। আরেকটা জায়গা আছে, আরেকটা জায়গা আছে সহজ জায়গা, সেটা দেখাই দিচ্ছি, দেখেন। তো এই যে যখন আমি হচ্ছে এই যে ফ্লাওয়ার শপ লিখে সার্চ করব, হ্যাঁ, সার্চ করার পরে ধরেন আমার এইখানে কিছু প্রোডাক্ট দেখাবে। এই যে এইখানে যেমন হচ্ছে এই যে প্রোফাইলগুলো দেখাচ্ছে, জাস্ট এইভাবে হচ্ছে আমার এখানে প্রোডাক্ট দেখাবে। এই যে ধরেন এইখানে এইটুকুতে একটা প্রোডাক্ট আছে, তারপর এখান থেকে আবার এইটুকুতে আরেকটা প্রোডাক্ট আছে, এইখানে আরেকটা প্রোডাক্ট আছে, এইভাবে লিস্ট আকারে চলে আসবে। বুঝতে পারছেন? তো এইভাবে লিস্ট আকারে আমার প্রোডাক্টগুলো চলে আসবে। আর একটু সার্চ করে দেখি। আচ্ছা, এই যে এখান থেকে বোঝেন, এইখান থেকে বুঝাই, হ্যাঁ। এই যে এখানে দেখেন কয়েকটা রেজাল্ট আসছে, 3টা রেজাল্ট আসছে। এই যে 3টা রেজাল্ট আসছে না, এই যে এই জিনিসগুলা আপনার এখানে নিচে হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস থাকবে, তারপর হচ্ছে আপনার থাকবে, বাই নাও এর বাটন থাকবে। সরাসরি ধরেন আপনার সরাসরি যে প্রোডাক্টগুলো আমার ওই যে ওয়েবসাইটে যেভাবে দেখায়, ধরেন ওয়েবসাইটে আমার এই যে প্রোডাক্টগুলো এখানে যেভাবে দেখাচ্ছে, ধরেন এই একটা, এই একটা, এই একটা, এই 3টা প্রোডাক্ট, এই যে এই পর্যন্ত বাই নাও প্রাইস এইগুলো সহ, এবং এখানে একটা রেটিংও থাকবে। এই রেটিং সহ যখন হচ্ছে আপনার সার্চ দেওয়ার সাথে সাথে গুগলে এই জায়গাটাতে দেখাবে, গুগলে এই জায়গাটাতে এই জিনিসটা দেখাবে, ওইটা হচ্ছে আপনার ওই যে মার্চেন্ট লিস্টিং এর কাজ। বুঝতে পারছেন? মার্চেন্ট লিস্টিং করা থাকলে আপনাকে সরাসরি এই জায়গাতে প্রোডাক্টটা থাকবে, জাস্ট আপনার ওয়েবসাইটের ভেতরে ঢুকতে হবে না, আপনি সরাসরি এইখান থেকে কাস্টমার ক্লিক করে আপনার প্রোডাক্টটা কিনে ফেলতে পারবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করে আপনার ওই সরাসরি কার্টে ঢুকে কিনে ফেলতে পারবে। ওটা খুঁজে পাচ্ছি না, যার কারণে আপনাকে লাইভ দেখাইতে পারতেছি না। এরপরে কি আছে? শপিং ট্যাব লিস্টিং। শপিং ট্যাব লিস্টিংটা হচ্ছে আমাদের একটা ই-কমার্স আছে, প্ল্যাটফর্ম আছে, সরি, ই-কমার্স একটা প্লাগইন আছে, যেটা আমাদেরকে হচ্ছে এখানে করে দেয়। এই যে দেখেন এখানে কয়টা আছে, প্রোডাক্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই জিনিসগুলাই হচ্ছে আমার ওই গুগলে ওইভাবে দেখাইতো, এই যে মার্চেন্ট লিস্টিং এর ওই জায়গায়।
বুঝতে পারছেন? তো ই-কমার্স যদি সেট আপ করা থাকে তাহলে হচ্ছে আমাদের এই যে আমাদের যে এই যে ইয়াতে যাই, সাইটে যাই, সাইটে গেলে দেখেন আমাদের এখানে শপের একটা অপশন আছে, এই যে শপ। হ্যাঁ, শপে গেলাম, শপে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আমাদের ওই ই-কমার্সটা সেট আপ করা থাকলে আমাদের এই যে এখানে শপটা শো করবে। বুঝতে পারছেন? এই শপটা এখানে শো করবে। আর যদি ই-কমার্স সেট আপ করা না থাকে তাহলে আমাদের শপটা শো করবে না। আমাদের এই ই-কমার্সটা সেট আপ করে নিতে হবে, এবং এটা আমার শুধু এটা জাস্ট বেসিক ভাবে সেট আপ করা আছে, প্রফেশনালি সেট আপ করা নাই। ব্রেড ক্রাম্স শিখাইছিলাম, ব্রেড ক্রাম্স শিখাইছিলাম মনে নাই অডিটের সময়? ব্রেড ক্রাম্স কি? আচ্ছা, ব্রেড ক্রাম্স যদি শিখাই না থাকি তাহলে শোনেন। ব্রেড ক্রাম্সটা হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ হচ্ছে মেনু। মেনুটা কি, ধরেন আমার একটা মেনু আছে, এই যে আমার একটা মেনু আছে না, এই যে মেনুটা, এটা হচ্ছে আমার মেনু। এখন ধরেন এই মেনু থেকে এই যে এইখানে আমার আরেকটা মেনু আছে, এই যে মেনুটা আছে, মেনুর সাথে আমার আরো কি আছে, সাব মেনু আছে না, সাব ক্যাটাগরি আছে না। এখন ধরেন এইখানে যে এই যে অ্যাপলটা আছে, অ্যাপলের পাশে যে অ্যাপলের সাথে যদি আমার আরো এরকম আরেকটা মেনু থাকতো, তাহলে এখানে কি হতো, আমার এই যে এখানে দেখেন একটা এই যে অ্যারো আছে, অ্যারো চিহ্ন আছে, দেখা যাচ্ছে? এই যে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে, এই অ্যারো চিহ্নটা হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে যে আমার এখানে আরো পেজ আছে। এই অ্যারো চিহ্নর মাধ্যমে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমি আমার এই ইয়াগুলাতে চলে আসতে পারতেছি, আমার এই মেনুগুলাতে চলে আসতে পারতেছি, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে আমার ওয়েবসাইটে ব্রেড ক্রাম্স ইউজ করা আছে। বা হচ্ছে আপনি ধরেন এই যে ওয়েবসাইটটা, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের মধ্যে ধরেন আমার এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের মধ্যে আমার আরো কিছু লিঙ্ক করা আছে। এই যে দেখেন এখানে সিমোর প্রোডাক্ট আছে, সিমোর প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে কোথায় চলে যাবে, আমার অন্য একটা পেজে চলে যাবে, যে পেজে আমার হচ্ছে ইয়াগুলা আছে, আমার নিজের প্রোডাক্টগুলো আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি দেখতে পারতেছি। এই যে আমার এক প্রোডাক্ট থেকে অন্য প্রোডাক্টে যাওয়া বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে একটা লিঙ্কিং তৈরি করা, এটাই হচ্ছে ব্রেড ক্রাম্বস। বুঝতে পারছেন? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ। এফএকিউ এটার ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? এটা সেদিন কি বলছিলাম, গতকালকে আলোচনা হয়েছে, সরি গত পরশুদিন আলোচনা হয়েছে। কি বলছিলাম বলেন? হ্যাঁ, বায়াররা কি ধরনের কোশ্চেন করতে পারে সেই ধরনের কিছু কোশ্চেন রেডি করে নিজেরাই কোশ্চেনটা করে রাখবে, এবং সেটার সাথে নিজেরাই অ্যান্সারটা দিয়ে দিব, যেন বায়াররা এই কোশ্চেনটা করার জন্য আমাদেরকে খুঁজতে না হয়। তারা যেন এখান থেকে সরাসরি তাদের প্রেফারেবল যে কোশ্চেনগুলো আছে সেইগুলোর অ্যান্সার যেন এখান থেকে দেখতে পারে। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমার একটা করা আছে, একটা লিস্ট করা আছে, সেটা এখানে দেখাচ্ছে। রিভিউ স্নিপ দেখাইছিলাম একটু আগে। আচ্ছা, এরপরে কি আছে? সিকিউরিটি এন্ড ম্যানুয়াল অ্যাকশন। এখানে আসলে আপনার রিপোর্টটা দেখতে পারবেন আপনার সিকিউরিটিতে কোনো ঝামেলা আছে কিনা, আপনার ওয়েবসাইটের সিকিউরিটিতে কোনো ঝামেলা আছে কিনা। দেখেন আমার এই দুইটা অপশনের কোনোটাতে কোনো ঝামেলা নাই, তার মানে এটাতে আমার আর কোনো কাজ নাই। এরপরে দেখেন লিঙ্ক, এই যে আপনার লিঙ্কগুলা, ওয়েবসাইটের যে লিঙ্কগুলা দেখেন, এইখান থেকে আপনার টোটাল লিঙ্ক আপনি এইখান থেকে খুঁজে বের করতে পারবেন আপনার কতগুলা লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে টোটাল কত লিঙ্ক দেওয়া আছে, এই সংখ্যাটাই হচ্ছে আমার ওয়েবসাইটের টোটাল লিঙ্ক। এই লিঙ্কের সাথে আমার এই লিঙ্কের সাথে আরো এতগুলা লিঙ্ক আছে, অ্যাড আছে। মানে এই যে আমার একটা পেজ সারফেস, মাইক্রোসফট সার্ফেসের যে ল্যাপটপটা, সেই সার্ফেসের যে পেজ, এই পেজের সাথে আমার টোটাল এতগুলা লিঙ্ক করা আছে, কানেক্ট করা আছে। বুঝতে পারছেন?
সেটা বিভিন্ন ভাবে হইতে পারে। এতগুলা লিঙ্ক আপনি খুঁজে পাবেন না, এগুলো গুগল খুঁজে পায়। এরপরে কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো অটোভাবে হয়ে যায়। এরপরে কি আছে? সেটিংসে এসে আপনি কি কি করতে পারবেন দেখেন। সেটিংসে এসে হচ্ছে আপনার এই যে আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা দেখেন আমার ওনার ভেরিফাই আছে কিনা। আমার যদি ওনার ভেরিফাই না থাকতো তাহলে আমি এতক্ষণ যে ডাটাগুলো দেখলাম, এই ডাটাগুলো আমি দেখতেই পারতাম না। বুঝতে পারছেন? তো ওনার ভেরিফাই আছে বলে আমি ডাটাগুলো দেখতে পারতেছি। এরপরে ইউজার্স এন্ড পারমিশনস, এইখানে আপনি চাইলে আপনার এই যে সার্চ কনসোলের যে পারমিশনটা আপনি চাইলে আরো দুই একজনকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এইখানে দেখেন এই যে অ্যাড ইউজার, এইখানে ক্লিক করে আপনি নতুন ইউজার অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে ক্লিক করে জাস্ট এখানে তার মানে ইমেলটা অ্যাড করে দিবেন। তারপরে আপনি তাকে যে অ্যাক্সেসটা দিবেন, অ্যাক্সেসটা কি ধরনের অ্যাক্সেস দিবেন, আপনি তাকে ফুল অ্যাক্সেস দিবেন নাকি হচ্ছে শুধু দিবেন, মানে অন্য কোনো দিবেন, রেস্ট্রিক্টেড দিয়া নির্দিষ্ট কোনো একটা পার্ট দিয়ে দিবেন। সেই জিনিসগুলো আপনি দিয়ে দিতে পারবেন এখানে। তো ধরেন আমি এখানে হচ্ছে আমার অন্য একটা জিমেইল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, দিয়ে আমি হচ্ছে এখানে ফুল দিয়ে দিলাম। যদি ওনার দিয়ে দেন তাহলে ওনার দিয়ে দিলে আপনি এখান থেকে ওনার হিসেবে রিমুভ হয়ে যাবেন। আর যদি ফুল দিয়ে দেন, ফুল দিয়ে দিলে হলো আপনার যে এখানে যত আছে ডাটা আছে সম্পূর্ণ ডাটাই সে পাবে, কিন্তু ওনার আপনি থেকে যাবেন, আপনাকে মানে আপনাকে সে রিমুভ করতে পারবে না। আর যদি রেস্ট্রিক্টেড দিয়ে দেন তাহলে এখানে হবে কি, এই মেল দিয়ে কখনো এই যে ডাটাগুলো দেখতে পারবে না। বুঝতে পারছেন? তো আমি হচ্ছে ফুল দিয়ে দিলাম, ফুল দিয়ে অ্যাড করে দিলাম। হ্যাঁ, কাটা যাবে, পরে এখান থেকে আপনি কেটেও দিতে পারবেন। এই যে দিয়ে দিছি, এখানে ফুল দিয়ে দিছি। এখন আমার হচ্ছে মেইলে যাইতে হবে, মেইলে গিয়া একটা ইনভাইটেশন মেইল পাবো, সেই মেইলটা এখানে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে তারপর আমি আমার ওই মেইল দিয়ে এই ডাটাগুলো দেখতে পারবো। বুঝতে পারছেন? এখন যদি রিমুভ করতে চান তাহলে আপনি এই যে জাস্ট এখানে আসবেন, এখানে এসে দেখেন রিমুভ অ্যাক্সেস, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন রিমুভ হয়ে গেল। ওনার দিয়ে দিলে আপনি আর রিমুভ করতে পারবেন না যদি সে অ্যাকসেপ্ট করে ফেলে। হ্যাঁ, রেস্ট্রিক্টেড দিয়ে দিলে উনি এই ওনার এই মেল দিয়ে এই জিনিসগুলো আর দেখতে পারবে না, কোনো কিছুই দেখতে পারবে না। এই ডাটা, এই যে সার্চ কনসোলটা আছে, এই সার্চ কনসোলে যত ডাটা আছে এর কোনো কিছুই দেখতে পারবে না। সে নিজের মতো নিজের সার্চ কনসোল রেডি করে তারপরে সে কাজ করবে। আর কি আছে দেখেন সেটিংসে, আর কি আছে? অ্যাসোসিয়েট, গুগল অ্যানালাইটিক্স, এখানে কি কি আছে, অ্যানালাইটিক্স এর সাথে কি কি আরো অ্যাসোসিয়েট আছে সেগুলো দেখতে পারবেন। এই যে দেখেন laptoplegendbd.com, এরপরে আর কি আছে? অ্যাসোসিয়েটেড সার্ভিস, এখানে আর কোনো কিছু নাই। এরপরে সেটিংসে আর কি আছে? অ্যাড্রেস, এরপরে আছে বাল্ক ডাটা রিপোর্ট, এগুলো আমাদের আপাতত দরকার নাই। এখানে robot.txt রিপোর্টটা আছে, তারপরে ক্রল স্ট্যাটাস আছে। এরপরে দেখেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধরেন আপনি যে আপনার এই সার্চ কনসোলে একটা ওয়েবসাইট অ্যাড করছেন, ধরেন আপনি আপনার বায়ারের একটা ওয়েবসাইট আপনার সার্চ কনসোলে অ্যাড করছেন, করে তার ডাটাগুলা আপনি অ্যানালাইসিস করছেন, করার পরে তার ওয়েবসাইটটা তো আপনি সারা জীবন আপনার সার্চ কনসোলে রাখবেন না। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এই আপনার সার্চ কনসোল থেকে ওনার এই ওয়েবসাইটটা রিমুভ করে দিবেন। ধরেন আমি আমার ওয়েবসাইটটা রিমুভ করে দেব, আমার এই ওয়েবসাইটটা আমি এখন রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমাকে হচ্ছে এই যে দেখেন রিমুভ প্রপার্টি আছে, রিমুভ প্রপার্টিতে এসে এখানে এই যে রিমুভে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে কি হলো, আমার দেখেন এখানে কিন্তু ওই ওয়েবসাইটটা আর নাই, ওটা রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো সার্চ কনসোলে এই পর্যন্ত ছিল আপাতত আজকের শেখার বিষয়। তো এর মধ্যে আপনারা হচ্ছে এই যে ভিডিওটা দিব, ভিডিওটা হচ্ছে আগে মিনিমাম 3-4 বার দেখবেন। যদি কোনো কোশ্চেন করার থাকে ভিডিও মিনিমাম 3 বার দেখবেন, মিনিমাম 3 বার দেখার পরে আপনারা আমাকে কোশ্চেন করবেন, তার আগে কোনো কোশ্চেন করবেন না। ঠিক আছে? ভিডিও 3 বার দেখার পরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করবেন যে স্যার এই 3 বার দেখার পরেও আমি এটা বুঝি নাই। ঠিক আছে?
তার আগে কোনো কোশ্চেন করবেন না, কারণ আপনারা হচ্ছে আপনাদেরকে এই যে সারাদিন শেখাই, কথা বলি, কিন্তু আপনারা শেখেন না। দিন শেষে শুধু জিজ্ঞেস করেন যে স্যার এটা বুঝি নাই, কিন্তু ভিডিওটা আপনারা ঠিক মতো দেখেন না। এখন পর্যন্ত কে কে বলতে পারবেন যে সব ভিডিওগুলো দেখছেন? সব দেখছেন? সব ভিডিও দেখছেন টোটাল? কয়জন দেখছেন এরকম? তো এই যে কয়জন দেখছেন, বাকিগুলা কই?